শুনছেন নটার গল্প, গল্পে গল্পে জমজমাট। ও জীবন রে, ও তুই সাইরা যাসনে মোরে, তুই জীবন সাইরা গেলে মানসে কইবে মরা জীবন রে। নদীর হাওয়ার মতোই আপনার গান গলা পরান্ডারে জুড়াই দেয় ছোট বাবু। পদ্ম পাতায় পানি যেমন রে। কে কে ওখানে? আরে কে দাঁড়িয়ে আছো গো? আহা, সাড়া দিচ্ছ না কেন? কই কেউ নাই তো বাবু, আপনার চোখের ভুল। ভুল বললেই হলো? ওইখানে এমন সময় মানুষ আসবে কোথা থেকে বাবু? গিয়ে কাজ নাই, বাড়ি চলেন, বাড়ি চলেন। বললেই মানবো যে চোখের ভুল। চল দেখি কে ওখানে। বাবু বাবু তেনারা হবেন, কি দরকার? ভূত সংবোধন, ভূত যদি হয় তো বেঁধে এনে পোষ মানাবো, নৌকা ফেরা দেখবো আমি। আচ্ছা ফিরাচ্ছি, সবুর করুন একটু। ব্যাস ব্যাস ব্যাস, আমি নামতে পারবো। বাবু বলছিলাম যে আপনি একাই যাবেন? আমি আরে তুই থাম, ভয় তো মরছিস, তুই আবার নেমে দেখবি। মানে নৌকো ধরে বসে থাক চুপ করে। ওরে গোবর্ধন, হ্যাঁ? আরে এই যে আমাদের হারু। কি? আরে এখানে কি করে এলো রে? মরে গেছে নাকি ছোট বাবু? হায় হায় হায়, কি অবস্থা হলো রে ওর? হ্যাঁ, এই নৌকো ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন। আচ্ছা নৌকো ওদিকে সরা, ওই শেওড়া গাছটার কাছে নিয়ে যা। যা। হ্যাঁ ঠিক আছে। শুনছেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথার প্রথম পর্ব। ভিন গাঁয়ে মেয়ে মতির বিয়ের কথা বলে গাউদিয়া গ্রামের হারু ঘোষ বাড়ি ফিরছিল। ঠিক সেই সময় খালের ধারে প্রকাণ্ড বটগাছটার নিচে আসতেই আকাশের দেবতা তার দিকে কটাক্ষ করলেন। আর সেই কটাক্ষে হারুর মাথার কাঁচা পাকা চুল, বসন্তের দাগ ভরা রুক্ষ চামড়া ঝলসে পুড়ে গেল। সে কিছুই টের পেল না। তারপরেই মেঘ গর্জনের সঙ্গে সঙ্গে জোরে বৃষ্টি এলো। সেই তুমুল বৃষ্টির মধ্যে বটগাছের গুঁড়িতে ঠেস দিয়ে জ্বলে পুড়ে যাওয়া হারু ঘোষ নিথর হয়ে দাঁড়িয়ে রইল। বটগাছের ঘন পাতাতেও বেশিক্ষণ সে বৃষ্টি আটকাল না। হারু দেখতে দেখতে ভিজে উঠল। তারপর আস্তে আস্তে সেই জায়গাটার ওজোন গ্যাসের ঝাঁঝালো সামুদ্রিক গন্ধ মিলিয়ে গিয়ে গাছেই ঝোপের ভেতর থেকে আসা কেয়া ফুলের মিষ্টি গন্ধ জায়গাটা জুড়ে ছড়িয়ে পড়ল। হারুকে সহজে এখানে কেউ আবিষ্কার করবে না, কারণ মাত্র 3 জন ছাড়া এদিকে কেউ খুব একটা আসে না। দুপুরের দিকে কাঠকুড়োতে আসে চণ্ডীর মা, সপ্তাহে একবার করে গুল্মলতা নেবার জন্য আসে যামিনী কবিরাজের চেলা, আর কার্তিক অঘ্রাণ মাসে ভিন গাঁ থেকে সাপ ধরার জন্য আসে সাপুড়ে। এদিকে মানুষের বসতিও বড় একটা নেই। তাছাড়া গ্রামের লোক ভয় পেতে বড় ভালোবাসে, তাই গ্রামের বাইরে খালের এপারের এই ঘন জঙ্গল ও গভীর নির্জনতাকে তারা ভূত প্রেতের আস্তানা ভেবে ভয় পায়। এই জায়গাটা তাই ক্রমেই সাপের রাজ্য হয়ে উঠেছে। বৃষ্টি থামতে বেলা কাবার হয়ে এলো। আকাশের এক প্রান্তে ভীরু লজ্জার মতো একটু রঙের আভাস দেখা দিল। হারুকে নিস্পন্দভাবে পড়ে থাকতে দেখে সাহস পেয়ে গাছের কাঠবিড়ালি একসময় নিচে নেমে এলো। মরা শালিকের বাচ্চা মুখে করে একটা শেয়াল হারুর সামনে দিয়েই ছপ ছপ করে পার হয়ে যাওয়ার সময় বারবার মুখ ফিরিয়ে হারুকে দেখে গেল। ওরা টের পায়, কিন্তু কেমন করে টের পায় কে জানে। শশী কলকাতার কলেজে পাশ করে ডাক্তার হয়েছে। শহর থেকে ফেরার পথে নৌকায় বসেই সন্ধ্যার আবছা আলো এসে দেখতে পায় খালের ধারে নির্জন জায়গায় গাছে ঠেস দিয়ে ভূতের মতো একটা লোক দাঁড়িয়ে আছে। পাগল ছাড়া এ সময় সাপের রাজ্যে ওভাবে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিস্ময়ে ও কৌতূহলে শশী হাঁক ডাক শুরু করে। আরে কে ওখানে?
কোনো উত্তর না পেয়ে শেষে নৌকা কাছে নিয়ে গিয়ে সে নদীর পাড়ে নেমে বটগাছের দিকে এগিয়ে যায়। বাবু 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 যাবেন না, ওদিক পারে যাবেন না। গোবর্ধনের কোনো আপত্তি সে কানে তোলেনি। করেন বাবু, কথা শুনেন নাই তখনও আকাশে আলো ছিল। বাবু। হারুর চারপাশে কচু পাতায় আটকানো জলের রূপলি রূপ একেবারে নিভে যায়নি। কাছে গিয়ে হারু ঘোষকে দেখা মাত্র শশী চিনতে পেরেছিল। ইস, কি অবস্থা হয়েছে রে হারুর। মরে গেছে নাকি ছোট বাবু? হ্যাঁ রে, মরে গেছে, বাজ পড়েছিল। শোন শোন, নৌকো ওদিকে সরিয়ে নিয়ে যা গোবর্ধন, ওই শেওড়া গাছটার কাছে। এখান দিয়ে যা দেখছি নামানো যাবে না। বটগাছটার সামনের ওই খালের পাড়টা ঢালু আছে, তারপর বৃষ্টিতে পিছল হয়ে আছে। আপনিও লায়ে বসবে এসো বাবু, আমি লাভাচ্ছি। দূর হতবাগা, তোকে ছুতে নেই বলছি না। আরে আরে সুলাম তা কে জানছে বাবু, আপনিও একা ওই ধুমসো পড়াটাকে লামাতে পারবেন কেন? তা বটে, অপঘাতে মৃত্যু যখন, তুই ছুলেও বা কি আর না ছুলেও বা কি, এমনিও হাড়ুর মুক্তি নেই। স্যার আয় তবে আয়, দুজনে মিলে ধরে নামাই। বাবু গাছের সঙ্গে আগে টেনে বেঁধেলি তারপর যাই। হ্যাঁ হ্যাঁ, টেনে নৌকোটাকে ভালো করে বাঁধ, সরে গেলে মুশকিল হবে। আচ্ছা আগে আলোটা জেলে নে তো গোবর্ধন। হ্যাঁ বাবু। অন্ধকার হয়ে এলো রে। হ্যাঁ বাবু, এই জালি। আগো চুলগুলা বেভাগ জ্বলে গেছে যে। হারুর বদলে আর কেউ হলে, যে মানুষটা মরে গিয়েছে তার চুলের জন্য গোবর্ধনকে শোক করতে শুনে শশীর হয়তো হাসি পেত, কিন্তু গ্রামের বাইরে হারুকে এই অবস্থায় আবিষ্কার করে তার অত্যন্ত কষ্ট হয়েছিল। হারুর ছেলে মেয়ে আছে, আত্মীয় বন্ধু আছে, সকলের চোখের আড়ালে একটা গাছের নিচে ওর একা একা মরে যাওয়া যে কি শোচনীয় দুর্ঘটনা তা ভেবেই শিউরে উঠেছিল শশী। গোবর্ধনের কথায় তার মন আরো বিষণ্ণ হয়ে গেল। গোবর্ধনের বুকের মধ্যে ঢিপঢিপ করছিল, বলল, এখানে দাঁড়িয়ে থেকে আর কি হবে ছোট বাবু, গায়ে খবর দিকে চলো। এরকম ভাবে ফেলে রেখে চলে যাব? তার কি করবে? গা থেকে লোকজন নিয়ে ফিরতে ফিরতে শেয়াল যদি টানাটানি আরম্ভ করে দেয় তখন? তবে তবে কি করবে ছোট বাবু? হাঁক দে তো দেখি, যদি কেউ আসে। তাই করি তাই করি। কেউ আসো নাকি? হে কি গো, কেউ আসো? এই বাদল সন্ধ্যায় আশপাশ থেকে কেউই ছুটে এলো না। রসুলপুরের হাটের দিন তবু খালে অনেক নৌকো চলাচল করে, কিন্তু আজ কতক্ষণে আরেকটি নৌকোর দেখা মিলবে বা আদৌ মিলবে কিনা তারও কিছু স্থিরতা নেই। অতএব আলো জেলে শেওড়া গাছের সঙ্গে নৌকো বেঁধে গোবর্ধন উপরে উঠে গেল। দুজনে ধরাধরি করে সাবধানে হারুকে নৌকোয় নামিয়ে আনলো। শশী একটা নিঃশ্বাস ফেলে বলল, দে নৌকো খুলে দে রে গোবর্ধন, আর দেখ তুই এখন আর ছুস নে ওকে। একটা কথা কও দেখি ছোট বাবু, উহার মুক্তি লাগে না? কি জানি, জানি না। শশী হাল ধরে বসেছিল। তার হাই তোলাকে বিরক্তির লক্ষণ মনে করে গোবর্ধন আর কিছু বলতে সাহস পেল না। তবে শশী বিরক্ত নয়, অন্যমনস্ক হয়ে গিয়েছিল। হারুর মৃত্যুতে শশীর কম দুঃখ হয়নি, কিন্তু তার চেয়েও গভীরভাবে নাড়া খেয়েছিল জীবনের প্রতি তার মমত্ববোধ। সে বুঝেছিল জীবনের এই ক্ষতি প্রতিকারহীন। খালটা কিছু দূর সোজা গিয়ে গাউদিয়া গ্রামের শেষ প্রান্ত ছুঁয়ে পূবের দিকে গতি পরিবর্তন করেছে। সেই বাঁকের মুখেই গ্রামের ঘাট। ঘাটও তেমন কিছু নয়, কোদাল দিয়ে কয়েকটা ধাপ কেটে দেওয়া হয়েছে মাত্র। ঘাটের ওপর একটা টিনের চালা আছে। পাটের সময় সেখানে পাট জমিয়ে বাজিতপুরে শশীর ভগ্নিপতি নন্দলালের গুদামে চালান দেওয়া হয়। চালার সামনেই চণ্ডীর পান আর বিড়ির অস্থায়ী দোকান। সারাদিন সে কাঠের বাক্সের ওপর কয়েক প্যাকেট লাল নীল কাগজ মোড়া বিড়ি আর রেখাবিতে ভিজে ন্যাকড়ায় ঢাকা কয়েক খিলি পান সাজিয়ে বিক্রি করে। ঘাটে বাঁধা কয়েকটা ছোট বড় নৌকোর একটাতেও এখন না আছে আলো, না আছে মানুষ। গোবর্ধনের মনে ভয় ছিল, শশী হয়তো তাকে নৌকোয় হারুর মৃতদেহ পাহারাতে
রেখে নিজেই গ্রামে যেতে চাইবে। ঘাটে নৌকো বেঁধেই সে তাই তাড়াতাড়ি বলল, আমি তাহলে গায়ে খবর দিকে ছোট বাবু। যা যা, পা চালিয়ে যাস কিন্তু। আর শোন, আগে যাবি গোয়ালা পাড়াতে, বুঝেছিস? আগে আগে আগে। নিতাই, সুদেব, বংশী ওরা সবাই যেন ছুটে চলে আসে। ঠিক আছে। বলবি আমি অন্ধকারে মরা আগলে বসে আছি। ঠিক আছে। আর শোন, এই আলোটা নিয়ে যা। যেতে যেতে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাবে, বুঝলি? হ্যাঁ বাবু, আমি যাই তবে। যা যা, পিছল রাস্তা। আর শোন, সাবধানে যাস। আরে পা চালিয়ে যা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আলো নিয়ে গোবর্ধন চলে গেল। সন্ধ্যা হয়ে এসেছে, অন্ধকার দ্রুত গাঢ় হয়ে আসছে। স্রোতের বেগে নৌকোখানা মৃদু মৃদু দুলছিল। নড়ে চড়ে শশী একসময় সোজা হয়ে বসে। একটা বিড়ি ধরাবার ইচ্ছে জাগছিল মনে, কিন্তু উৎসাহ পেল না। তার চোখের সামনে চারিদিক ক্রমে গাঢ় অন্ধকারে ঢেকে যায়। এত কাছে থাকা হারুর মুখটাও ক্রমশ ঝাপসা হয়ে যায়। কিছুক্ষণ পরে হারুর স্বজাতি 7-8 জনকে সঙ্গে নিয়ে গোবর্ধন এসে পড়ল। তাদের প্রত্যেকের হাতেই লণ্ঠন। তাদের দেখেই শশী জিজ্ঞাসা করল, এই নিতাই এসেছে? নিতাই? লিতাই আছে, লিতাই আছে। এই যে আমি ছোট বাবু। হারুর বাড়িতে খবর দেওয়া হয়েছে নিতাই? হয়েছে ছোট বাবু। তোমরা দেখলে দেখো, আরে বললাম তো আমি। ককু বাবু না বললে হয়? ওই তো আমি শহর থেকে কাজ সেরে ফেরার পথে দেখি ওই বট গাছটার সামনে হারু দাঁড়িয়ে রয়েছে। প্রথমে অবশ্য বুঝতে পারি। গোবর্ধনের কাছে ব্যাপারটা আগাগোড়া শুনলেও শশীর কাছে আর একবার সবটা শুনল তারা। লণ্ঠন উঁচু করে ধরে সকলে ভিড় করে এবার হারুকে দেখতে লাগলো। তারপর ঘাটের খাঁজের উপর উবু হয়ে বসে আরম্ভ করে দিল জটলা। শশী বেশ কিছুক্ষণ তাদের আলোচনা চুপ করে কান পেতে শুনল। শেষে রাত বেড়ে যাচ্ছে খেয়াল করে বলল, তোমরা তাহলে আর বসে থেকো না নিতাই, রসিকবাবুর বাগান থেকে কিছু বাঁশ কেটে এনে একটা মাচা বানিয়ে ফেলো। সোজা মোশান বিলে নিয়ে যাবো ছোট বাবু? না না, আমার বাড়িতে ওকে নামাতে হবে। মতির জ্বর, সে তাহলে আর তার বাবাকে শেষ দেখাটা দেখতে পারবে না। আচ্ছা আচ্ছা। হারুকে সোজাসুজি শ্মশানে নিয়ে গেলে মতি অনেক হাঙ্গামা করত। সকলে শ্মশানে এলেও জ্বরের জন্য সে হয়তো আসতে পারবে না। মতি আর সকলকেই হয়তো ক্ষমা করবে নিয়তিকে পর্যন্ত, কিন্তু শশীকে সে সহজে মার্জনা করবে না। ভাববে শশী থাকতেও তাকে একটিবার না দেখিয়ে তার বাবাকে ওরা পুড়িয়ে ফেলল। রসিকবাবুর বাগান থেকে বাঁশ কেটে মাচা বানিয়ে তাতে হারুকে শুইয়ে মাচাটা তারা কাঁধে তুলে নিয়ে হারুর বাড়ির উদ্দেশ্যে এগোলো। বলো হরি। আরে এখনই তোমরা হরিবোল দিও না। হারু শ্মশান যাত্রা করেনি, বাড়ি যাচ্ছে। শশীর চোখ দুটো তার নিজের কথাতেই জলে ভরে উঠল। গ্রামে ঢোকার আগে খালের সঙ্গে সংযুক্ত নালার উপর একটা পুল পড়ে। পুলের নিচে স্রোতের মুখে জালি পেতে নবীন মাঝি সেই দুপুর থেকে বুক জলে দাঁড়িয়ে আছে। দেহের সঙ্গে মনও নবীন মাঝির হেজে গিয়েছে। হারুর অপমৃত্যুর খবরটা সে শান্তভাবে গ্রহণ করে। পুল পার হয়ে কিছু দূর অবধি রাস্তার দুপাশে শুধু চষা ক্ষেত পেরিয়ে তবে গ্রাম শুরু হয়েছে। গ্রামের ঘন বসতি ও বাজার পেরিয়ে শ্রীনাথ দাসের মুদিখানার পাশ দিয়ে কায়েত পাড়ার পথ গেছে। এই পথেরই শেষ সীমায় হারুর বাড়ি। তারপর আর বাড়িঘর নেই। ক্রোশব্যাপী মাঠ নিঃসাড়ে পড়ে আছে। পথের মোড়ে বকুল গাছের বাঁধানো গোড়ায় বিকেলের দিকে এখানে রোজ আড্ডা বসে। আলোটা ওখানে নামিয়ে শশী একটা বিড়ি ধরাতে গিয়ে দেখল গাছের নিচে শুকনো ডাল ও কাঁচা পাকা পাতার সঙ্গে পাতার উপর ন্যাকড়া জড়ানো একটা পুতুল পড়ে আছে। ভাবলো হয়তো শ্রীনাথের মেয়ে পুতুলটা ফেলে গিয়েছে। ভোরবেলা যামিনী কবিরাজের বউ বকুলতলায় ঝাঁট দিতে এসে পুতুলটা তুলে নিয়ে গেলে মেয়েটা তো আর পাবে না, তখন হয়তো কাঁদবে। এই ভেবে শশী পুতুলটাকে আরো খানিকটা গাছের গোড়ার দিকে ঠেলে দিয়ে আলোটা তুলে নিয়ে এগিয়ে গেল। একটু এগোতেই হারুর বউয়ের কান্না তাদের কানে ভেসে এলো।
শশী বলল, সাবধানে নিতাই, আস্তে আস্তে পা ফেলে চলো, ফেলে দিয়ে হারুকে আবার কাদা মাখিও না যেন। আচ্ছা আচ্ছা। কি রাস্তা! শশীর চরিত্রে দুটো সুস্পষ্ট ভাগ আছে। একদিকে তার মধ্যে যেমন কল্পনা, ভাবাবেগ ও রসবোধের অভাব নেই, অন্যদিকে তেমনি সাধারণ সাংসারিক বুদ্ধি ও ধন সম্পত্তির প্রতি মমতাও তার যথেষ্ট। তার বুদ্ধি, সংযম ও হিসেবি প্রকৃতির পরিচয় মানুষ সাধারণত পায়। সংসারে টেকার জন্য দরকারি এই গুণগুলোর জন্যই শশীকে সকলে ভয় ও খাতির করে চলে। শশীর চরিত্রের এই দিকটা গড়ে তুলেছে তার বাবা গোপাল দাস। গোপাল দাসের কারবার লোকে বলে গলায় ছুরি দেওয়া, আসলে দালালি ও মহাজনী কারবার তার। শোনা যায় এককালে সে নাকি ঘটকালিও করেছে, 3 জন বৃদ্ধের বউ জুটিয়ে দিয়েছে। সেই 3 জন বৃদ্ধের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। এখন যামিনী কবিরাজের মৃত্যু হলেই ব্যাপারটা পুরোপুরি ইতিহাসের গর্ভে তলিয়ে যেতে পারে। কিন্তু যামিনী কবিরাজের বউ শশী যাকে সেনদিদি বলে ডাকে এবং শশীকে যিনি গভীর স্নেহ করেন, সেই সেনদিদি তাঁর স্বামীকে এত যত্নে সাবধানে বাঁচিয়ে রেখেছেন যে শীঘ্র যামিনী কবিরাজের মরবার কোনো সম্ভাবনাই নেই। তবে যামিনী কিন্তু মরতে চান, কারণ গ্রামের নিষ্কর্মা লোকজন তার স্ত্রীর নামে যথেচ্ছ কলঙ্ক রটায়। গোপালের সঙ্গেই তার নামটা জড়ানো হয় বেশি। সবাই বিশ্বাস না করলেও যামিনী করেন। সন্দেহের তীব্র বিষে তিনি দগ্ধ হয়ে যান। তবে গোপালও লোক ভালো নয়। মাত্র কয়েকটা টাকার জন্য সেই তো প্রতিমার মতো একটি অল্প বয়সী মেয়েকে বুড়ো পাগলা যামিনী কবিরাজের বউ করেছিল। এই গোপালেরই একমাত্র ছেলে শশী, আর রয়েছে তার 3টি মেয়ে। বড় মেয়ে বিন্ধুবাসিনীর বিয়ে হয়েছে বড়গাঁর নায়েব শ্যামাচরণ দাসের বড় ছেলে মোহনের সঙ্গে। মোহনের একটা পা খোঁড়া। ছোট মেয়ে সিন্ধুর এখনো বিয়ের বয়স হয়নি, আর মেজ মেয়ে বিন্দুবাসিনীর বিয়ে হয়েছে খাস কলকাতায় বড়বাজারের নন্দলাল অ্যান্ড কোংয়ের নন্দলালের সঙ্গে। গোপালের সে এক স্মরণীয় কীর্তি, নন্দলালের পাটের কারবার। চারিদিক থেকে পাট সংগ্রহ করে এক জায়গায় জমা করা এবং চালান দেওয়ার ভালো ব্যবস্থা থাকে এমন একটি গ্রাম খুঁজে বের করার উদ্দেশ্যে বছর 7 আগে সে একবার এদিকে এসেছিল। গোপাল তাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে আদর যত্ন করেছিল, একদম ঘরের লোকের মতো। তারপর কোথা দিয়ে কি যে হয়ে গেল কে জানে, হয়তো নন্দলালের দোষ ছিল বা হয়তো ছিল না। 3 দিন পরে গোপালের অনুগত গ্রামবাসীরা লাঠি হাতে দাঁড়িয়ে বিন্দুর সঙ্গে নন্দলালের বিয়ে দিয়ে দিল। নন্দলালের চাকরটা রাতারাতি বাজিতপুরে পালিয়ে গিয়েছিল। পরের দিন মনিবের উদ্ধারে সে একেবারে পুলিশ নিয়ে হাজির হয়েছিল। নন্দলাল ইচ্ছে করলে শাস্তি অনেককেই দিতে পারত, কিন্তু গম্ভীর বিষণ্ণ মুখে পুলিশকে বিদায় করে বউ নিয়ে সেই যে সে কলকাতায় গেল, গাউদিয়া গ্রামের সঙ্গে আর কোনো সম্পর্কই রাখল না। এমন বাবার শাসনে মানুষ হয়ে কলকাতায় মেডিকেল কলেজে পড়তে যাওয়ার সময় শশীর মন ছিল সংকীর্ণ, চিন্তা শক্তি ছিল ভোঁতা, রসবোধ ছিল না বললেই হয়। কলকাতায় থাকবার সময় তার অনুভূতির জগতে পলিশ এনে দেয় বই এবং তার বন্ধু কুমুদ। কুমুদের বাড়ি বরিশালে। লম্বা কালো চেহারা আর বেপরোয়া খ্যাপাটে স্বভাব ছিল তার। মাঝে মাঝে কুমুদ কবিতাও লিখত। কলেজে সে প্রায়ই যেত না। হস্টেলে নিজের ঘরে বিছানায় চিত হয়ে শুয়ে যত রাজ্যের ইংরেজি আর বাংলা নোভেল পড়ত। কথকথার মতো করে ধর্ম, সমাজ, ঈশ্বর, 16-17 বছরের বালিকাদের বিরুদ্ধে যা যা মনে আসতো বলে যেত, আর টাকা ধার করত শশীর কাছে। শশী প্রথমে মেয়েদের মতোই কুমুদের প্রেমে পড়ে গিয়েছিল। ওকে টাকা ধার দিতে পারলে সে যেন বর্তে যেত। কুমুদ প্রথমে তাকে বিশেষ আমল দিত না, কিন্তু অনেক দুঃখ, অপমান ও অভিমান চুপচাপ সহ্য করে শশী তার অন্তরঙ্গতা অর্জন করেছিল।
তার সঙ্গে থেকেই জীবনের এত জটিল রহস্য উপভোগ করবার বিষয়ের খোঁজ পেয়ে প্রথমটা শশী বেশ বিস্মিত হয়ে গিয়েছিল। তারপর গ্রামে ডাক্তারি করতে বসে প্রথমে যেন হাঁপিয়ে উঠেছিল, কিন্তু আস্তে আস্তে গ্রামের সন্তান শশীর মন শান্ত হয়েছে। শহরের অভ্যেস যতটা পারে বজায় রেখেই বাকিটা সে চিন্তা ও কল্পনাতেই পূরণ করে নিতে পেরেছে। কায়েতপাড়ার পথটি 3 ভাগ অতিক্রম করে গেলে শশীর বাড়ি। হারুর বাড়ি পথের একেবারে শেষে। মতির জ্বর কমেনি, সারাদিন শশী সময় পায়নি। ভাবল রাতের দিকে গিয়ে তাকে একবার দেখে আসবে। সন্ধ্যার সময় হারুর বাড়িতে তখনও প্রদীপ জ্বলেনি বলে হারুর বউ মোক্ষদা তাদের ছেলে পরাণের বউ কুসুমের ওপর ভারী খাপ্পা হয়ে উঠেছিল। কারণ গৃহস্থ বাড়িতে একটা বউ থাকা সত্ত্বেও সন্ধ্যায় প্রদীপ না জ্বলার দায় তারই বটে। গলায় দড়ি দিয়ে বউটা মরে না কেন কে জানে। কুসুম ঘাটে গিয়েছিল, এতক্ষণে মহারানীর সময় হলো। কলসি রেখে শাশুড়ির গজগজানিতে কাপড় ছেড়ে প্রদীপ জ্বালতে যায়। তার নির্লজ্জ ধীরতা মোক্ষদাকে আরো খেপিয়ে তুলল। কুসুমের হাত থেকে প্রদীপটা ছিনিয়ে নিয়ে রান্নাঘরে গিয়ে উনুনে পাটখড়ি ধরিয়ে সে প্রদীপ জ্বালে। তারপর তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরিয়ে শুকনো উঠোনে সে কেমন করে পড়ে গেল কে জানে। তাই দেখে কুসুম হেসে উঠেই তাড়াতাড়ি আঁচলটা কোমরে জড়িয়ে মোক্ষদাকে আড় কোলে শূন্যে তুলে শোবার ঘরের সামনে দাওয়ায় নামিয়ে দিল। 23 বছরের বাঁজা মেয়ে, গায়ে তার জোর কম নয়। হাসছে দেখো, বাঁজা মাগি কোথাকার, ঢং দেখে মরে যায়। মর মর মর, তুই মর। কিন্তু মোক্ষদা তাকে কটু কথা শুনিয়েই যায়। মোক্ষদার মুখ ঝামটায় মতির হাঁক ডাকে ছোট্ট উঠোনটা ঘিরে শোরগোল পড়ে যায়। অবিচলিত থাকে শুধু কুসুম। দাওয়ার নিচে খানিকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সে মোক্ষদার গাল শোনে। তারপর রান্নাঘর থেকে একটা জ্বলন্ত কাঠ এনে ঢুকতে যায় শোবার ঘরে। মোক্ষদা বলে ওঠে, ও কি লোবো, ও কি ঘর ধরে আগুন দিবি নাকি? আহা, আগুন দেবো কেন মা? পিলসুজের দীপটা জ্বালবো। কি উনুনের কাঠ এনে তুই দীপ জ্বালাবি? দেখো 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 দেখো, মেলোচ্ছ হারামজাদি ঘরের মধ্যে চিতা জেলে দিতে চললো গো। গাল দিও না বলছি অত করে। আম পাতা দেখছো না হাতে? কাঠ দিয়েই যদি দীপ জ্বালাবো তো পাতা নিয়ে যাচ্ছে কি চিবিয়ে খাবো বলে? গাল তোমায় আমি দিইনি বাছা, দিয়েছি আমার পোড়া কপালকে। কুসুমকে এবারে সকলে ভয় করে। এ বাস্তু ভিটেটুকু ছাড়া হারু ঘোষের সর্বস্ব কুসুমের বাবার কাছে আজ 7 বছর বাঁধা আছে। একবার গিয়ে কেঁদে পড়ে নালিশ করলেই হলো। এরা সব তখন কোথায় যাবে? তাই বলে কুসুম যে সবসময় বাড়ির লোকগুলোকে শাসন করে বেড়ায় তাও নয়, বরং সে অনেকটা নিরীহ সেজেই থাকে। বকাবকি করলে সবসময় কানেও তোলে না, নিজের মনে ঘরের কাজ করে যায়। কাজ করতে ভালো না লাগলে খিড়কির দরজা দিয়ে বের হয়ে গিয়ে তাল বনে তালপুকুরের ধারে পড়ে থাকা তাল গাছটার গুঁড়িতে চুপচাপ বসে থাকে। উনুনে ডাল ভাত একটা কিছু চাপিয়ে হয়তো যায়। বাড়ির লোক তার অনুপস্থিতি টের পায় রান্নাঘর থেকে আসা পোড়া গন্ধে। তার মেজাজের হদিশ কেউ পায় না। কতখানি সে সহ্য করবে, কখন রেগে উঠবে, আজ পর্যন্ত তা ঠিক মতো বুঝতে না পেরে সকলে একটু বিপদগ্রস্ত হয়ে থাকে। ঘরে ঢুকে কুসুম প্রদীপ জ্বালিয়ে সবেমাত্র গাল ফুলিয়ে শাঁখে 3 বার ফুঁ দেওয়া শেষ করেছে, উঠোন থেকে শশীর গলা কানে আসে তার। কি মতি কেমন আছে? বিছানায় শুয়ে থাকা মতির কাছে গিয়ে কুসুম বলে, সন্ধে হতে না হতেই খোঁজ নিতে এসেছে রে মতি। কিরে মতি, শুনছিস? সন্ধে দীপ জ্বালাতে না জ্বালাতে দেখতে এসেছে। দরদ কত! যাই, আমি জল চৌকি পেতে বসতে দিকে। মতি কেমন আছে? এই যে এই জল চৌকিটায় বসুন ডাক্তারবাবু। মতির জ্বর কমেছে, ঘুমোচ্ছে এখন। ও মা, মতি আবার কখন ঘুমোলো বউ? এই মাত্র তো সাড়া পেলাম আমি। তোমার শাঁখের শব্দেও মতির ঘুম ভাঙলো না পরাণের বউ? পরাণ বিকেলে গিয়ে বলে এলো জ্বর নাকি এবেলা খুব বেড়েছে। মিথ্যে বলেছে ছোটবাবু, একটুতে অস্থির তো তাই। কই জ্বর? কি সব বলছো তুমি বাচ্চা? হ্যাঁ, আবল তাবল। যাও রান্নাঘরে যাও তো। তা সকালে যে ওষুধ পাঠিয়েছিলাম সেটা খাওয়ানো হয়নি?
ওষুধ? তা তো জানি না বাবা। দাঁড়াও দেখি শুধুই মেয়েকে গিয়ে। খাওয়ানো হয়েছে গো, হয়েছে। চেঁচামেচি করে মেয়েটার ঘুম ভাঙাচ্ছ কেন? আমি ওষুধ খাই শুনলে না। শুনলে বাবা, দেখো কেমন মিথ্যে কথাগুলো বলে গেল বউ। শুনলে তো? কি কষ্ট হচ্ছে রে মতি? গা ব্যথা করছে ছোট বাবু, বড় তেষ্টা পেয়েছে। ছোট বাবু, মেয়েটা আজ বড় কেসেছে সারা দিন ধরে। কানে নল লাগিয়ে শশী মতির বুকটা পরীক্ষা করে দেখল। দেখি এই পরীক্ষায় মতির বড় লজ্জা করে, বুকের মধ্যে ঢিপ ঢিপ করতে থাকে। স্টেথোস্কোপের নল বেয়ে তা শশীর কানে পৌঁছয়। শশী অবাক হয়ে বলল, আরে নিঃশ্বাস বন্ধ করে রাখতে তোকে কে বলেছে মতি? জোরে জোরে নিঃশ্বাস নে। বুকে ওর হয়েছেটা কি? এত পরীক্ষা কিসে? একটু সর্দি বসেছে বলে মনে হচ্ছে। এক কাজ করো, গরম তেল মালিশ করে দিও। সর্দি হয়েছে তো ঠিক ছোট বাবু। পরীক্ষার রকম থেকে তো ভয়ে বুকে কাঁপন লেগেছে। ক্ষয়রোগী বা ধরলো হয়তো। ওলো মতি, বলিনি তোকে? বলিনি জ্বর গায়ে হাওয়ায় গিয়ে বসিস নে, ঠান্ডা লেগে মরবি। মতিকে দেখে শশী বাইরে গিয়ে বসে। মোক্ষদা তার আছাড় খাওয়ার বৃত্তান্ত শোনায় তাকে। নিচু গলায় আবল তাবল অনেকক্ষণ বকে মোক্ষদা। করে তবে ছাড়বে। হারু মারা গেছে আজ দিন 7 হলো। তার কথা উল্লেখ করে মোক্ষদা এখন আর সুর করে কাঁদে না। বারবার সে শুধু চোখ মোছে আর কুসুমের নিন্দা করে। শুনে মনে হয় সবই বুঝি সত্যি বলছে। ওদিকে রান্নাঘর থেকে কুসুম হঠাৎই বেরিয়ে কোথায় একটা চলে যায়। পাড়ার লোকে যে বলে কুসুম পাগল, সত্যি সত্যি পাগল নাকি কুসুম কে জানে? জ্বালায় জ্বলছে, তোমায় কি বলবো। শশীও খানিক পরে হারুর বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপাশে বেগুন ক্ষেতের মাঝখান দিয়ে হাত তিনেক চওড়া পথ খানিকটা পার হয়ে রাস্তায় পড়তে হয়। শশী তাড়াতাড়ি এইটুকু পার হয়ে যাচ্ছিল। হঠাৎ ডান দিকের বেগুন ক্ষেতের বেড়ার ওপাশ থেকে কুসুম বলল, ছোট বাবু শুনুন। তুমি ওখানে কি করছো বউ? আরে সাপে কামড়াবে যে। সাপে আমাকে কামড়াবে না ছোট বাবু, আমার অদৃষ্টে মরণ নেই। কি আবার হলো তোমার? পরাণের বউ বলে বড় যে ডাকলেন আজ। পরাণের বউ বললে আমার গোসা হয় ছোট বাবু। পিসি বলতো, ওই যে বুঝি ছোট পিসি, ও বছর যে সজ্ঞে গেল, তাকে এমন গাল দিলাম একদিন যে। আমাকেও না হয় দাও দুটো গাল। তাই বললাম আমি, হ্যাঁ তাই বললাম। পূজ্য মানুষ আপনি, আপনাকে পুজো করে আমাদের পুণ্যি হয়। বাড়ি যাও বউ, ভাত পোড়া লাগবে। কাল আসবেন ছোট বাবু মতিকে দেখতে? আসবো। আর হ্যাঁ, কেমন থাকে সকালে একবার খবর পাঠিও। হ্যাঁ, রোজ একবার এলেই হয়। জ্বরে ভুগছে মেয়েটা, দেখে তো যাওয়া উচিত তাই না? কদিন আসেননি বলে বাড়ির সবাই কত কথা বললে ছোট বাবু। বললেন শশী আমাদের মস্ত ডাক্তার হয়েছে, না ডাকলে এখন আর আসে না। মতি কি বললে জানেন? ছোট বাবুর অহংকার হয়েছে। আমার কাজ আছে বউ, চলি। কাল এসে তোমার মিছে কথা শুনবো। মিছে কথা নয়, সত্যি মিছে কথা নয় ছোট বাবু। আজ কত বছর হয়ে গেল কুসুমের এমন পাগলামি দেখছে শশী। ওর এইসব খাপছাড়া কথায় ব্যবহারে একটা যেন মিষ্টি ছন্দ আছে। শশী চলে গেলে অন্ধকারে বেগুন খেতে দাঁড়িয়ে কুসুম একটু হাসল। সামনের গাছটার মাথার কাছে একটু আলো মতো হয়েছে। কুসুম জানে এখানে চাঁদ উঠবে। শশী বাড়ির পথে যাচ্ছিল। রাস্তার ওদিকের অন্ধকার থেকে বাসুদেব বন্দ্যোপাধ্যায় বললেন, কেউ এই শশী না? ও বাবা শশী, এই তোমায় খুঁজে বেড়াচ্ছি যে। ভূত কেমন যেন করছে শশী, ওর মা তো একেবারে কাদা কাটা লাগিয়েছেন। তুমি এসে একটিবার দেখে যাও বাবা। চলুন দেখি গিয়ে। হ্যাঁ হ্যাঁ চলো। ও আচ্ছা, বাবা বলছিলেন কতবার তো বারুজ্জে বাড়ি গেলি শশী, পয়সা কড়ি দিয়েছে কিছু? তা মানে দুটো একটা কলের টাকা না দিলে তো বিপদে পড়ি কাকা। আর কত মিথ্যে বলবো বাবার কাছে? পয়সা কড়ির ব্যাপার জানেন তো বাবার, একটি পয়সা এদিক ওদিক হওয়ার জো নেই। কালই তোমার টাকা আমি নিজে গিয়ে তোমার বাড়ি দিয়ে আসবো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। শশী মুখে কিছু না বললেও মনে ভাবে আজ নয় কেন,
বাসুদেবের ছোট ছেলে বছর 10 ভূত 7-8 দিন আগে গাছের মগডাল থেকে পড়ে গিয়ে হাত পা দুই ভেঙেছিল। শশী তাকে সদর হাসপাতালে পাঠাতে বলেছিল, কিন্তু হাসপাতালের নামে ভূতর মা ডুকরে কেঁদে উঠে বলেছিল ছেলেকে চৌকাঠের বাইরে নিলে সে বিষ খেয়ে মরবে। তারপরে শশী প্রাণপণে ভূতর চিকিৎসা করছে, দিনে 2-3 আসে। আজ ঘরে ঢুকে দেখলো ভূতর মাথার কাছে বসে তার মা লক্ষ্মীমণি মৃদুস্বরে কাঁদছে। বড় 2 ছেলে, 2টি বিবাহিতা মেয়ে, 3 বউ ঘরের ভেতরে ভিড় করে দাঁড়িয়েছিল। বড় বউটি বিধবা, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে সে ভূতকে বাতাস করছিল। ভূতর অবস্থা দেখে শশীর মুখ ম্লান হয়ে গেল। ছেলেটা বাঁচবে না এ সন্দেহ তার ছিল, কারণ জ্বরের বিকারে তার অবস্থা ক্রমেই খারাপ হয়ে উঠছিল। তবুও শশী ছেলেটার সর্বাঙ্গে জড়িয়ে জড়িয়ে ব্যান্ডেজ বেঁধে নানাভাবে তার আপ্রাণ চিকিৎসা করছিল। দুপুরবেলাও ওকে দেখে গিয়ে একটু আশা তার হয়েছিল বইকি। একবেলায় অবস্থাটা যে এরকম দাঁড়াবে সেটা ভাবতেও পারেনি। নড়বার উপায় তার নেই। এখন থেকে থেকে মুখটা খালি তার বেঁকে যাচ্ছে। শশী মৃদুস্বরে বলল, একটু আগুন চাই সেঁক দেবার জন্য। গরম কাপড় আছে? এক টুকরো থাকলে দিন দেখি। বিধবা বউটি মালসার আগুন এনে একটা আলোয়ান ভাঁজ করে শশীর নির্দেশ মতো ভূতর বুকে সেঁক দিতে লাগলো। শশী তাকে একটা ইঞ্জেকশন দিয়ে একটু অপেক্ষা করলো। বারবার চোখের ভিতরটা দেখলো, নাড়ি টিপলো, তারপর নীরবে উঠে এলো। সকলে এতক্ষণে শ্বাসরোধ করেছিল। শশীর উঠে আসার ইঙ্গিতে ঘরের মধ্যে সকলে কান্না একেবারে ভেঙে পড়ল। বিধবা বউটি পাগলের মতো ছুটে এসে শশীর পথ আটকে বলল, না না, তুমি যেতে পারবে না শশী। আমার ভূতরে তুমি বাঁচাইয়ে দাও, আমার ভূতরে তুমি বাঁচাইয়ে দাও। ও যে আমার জন্য জাম্বারতে গাছে উঠেছিল শশী, আমার ভূতরে বাঁচাইয়ে দাও। শশী আর কি বলবে, গম্ভীর হয়ে একটু দাঁড়িয়ে থেকে তারপর জুতো হাতে নিয়ে নেমে যায় পথে। একটু এগিয়েই শ্রীনাথ দাসের মুদির দোকানের সামনে এসে পড়ল শশী। সেখানে বাঁশের তৈরি বেঞ্চিতে বসে কয়েকজন জটলা করছিল। বোধহয় গল্পে মশগুল থাকায় বাসুদেবের সঙ্গে যাওয়ার সময় শশীকে তারা দেখতে পায়নি। এবার দেখতে পেয়ে তাকে ডেকে শ্রীনাথ বলল, আরে ছোট বাবু যে, একটু বসে যান। ও নিয়োগী মশাই, টুলটা ছাড়ুন না, ছোট বাবুকে বসতে দিন। আসুন 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 আসুন। কোথায় গিয়েছিলে শশী? এই বাসুদেব বাড়ুজ্যের বাড়ি। ভূত এইমাত্র মারা গেল। আহা গো, বাঁচলো না বুঝি ছেলেটা। তবে তোমাকে বলি শোনো শশী, ভূত যেদিন পড়লো আছাড় খেয়ে, দিনটা ছিল বৃহস্পতিবার। খবর পেয়ে মনটা কেমন খটকা লেগেছিল। বাড়ি গিয়ে দেখলাম পাজি। যা ভেবেছিলাম, ছেলেটাও পড়েছে, বারবেলাও হয়েছে খতম। লোকে বলে বারবেলা, বারবেলা কি সবটাই সর্বনেশে বাপু? না না না, বিপদ যত ওই খতম হবার বেলায়। বারবেলা যখন সারছে, পায়ে যদি কাঁটাটি ফোটে, দুনিয়ে উঠে একেবারে অক্কা পাইয়ে দেবে। না, এবার উঠতে হবে। ও, উঠতে হবে অনেকটা, আর দেরি হলে অসুবিধা হয়ে যাবে। আচ্ছা, যাও যাও যাও, দুগ্গা দুগ্গা। পঞ্চাননের কথা শেষ হবার আগেই শশী উঠতে যাচ্ছিল। এমন সময় এক হাতে ক্যাম্বিসের ব্যাগ, আর এক হাতে লাঠি, বগলে ছাতি, পায়ে চটি আর গায়ে উড়নি দিয়ে যাদব পণ্ডিত পথ থেকে শ্রীনাথের দোকানের সামনে উঠে এলেন। মানুষটা বুড়ো, শরীরটা শীর্ণ, কিন্তু হাড় কখানা মজবুত। বিদ্যা যাদবের বেশি নয়, পণ্ডিত বলে খ্যাতিও তার নেই। ধার্মিক ও অলৌকিক শক্তিসম্পন্ন বলেই তিনি প্রসিদ্ধি লাভ করেছেন। গৃহস্থ যোগী তিনি, সংসারী সাধক। কায়েতপাড়ার পথের ধারে যামিনী কবিরাজের ও শশীদের বাড়ির মাঝামাঝি একটি ছোট একতলা বাড়িতে যাদব বাস করেন। এত পুরনো জীর্ণ বাড়ি এ অঞ্চলে আর নেই। বাড়ির খানিকটা অংশ ভেঙে পড়েছে। যাদব বাস না করলে
বাড়িটা অনেকদিন আগেই ভূতের বাড়ি বলে খ্যাতি লাভ করত। স্ত্রী ছাড়া সংসারে যাদবের কেউ নেই। পাগলাটে স্বভাবের জন্য গ্রামের ছেলে বুড়ো যাদবের স্ত্রীকে পাগল দিদি বলে ডাকে। কয়েকদিন আগে যাদব কলকাতায় গিয়েছিলেন, আজ তার ফেরবার কথাও নয়। তাকে দেখেই সকলে শশব্যস্ত হয়ে উঠল। পঞ্চানন বলল, আরে আরে পণ্ডিত মশাই যে, আসুন 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 আসুন। তা হঠাৎ ফিরে এলেন যে? আরে আমি কেউ মানুষ, শহরে মন টিকলো না বাবা। আপনারও মন টেকাটেকির ব্যাপার আছে দেবতা। তা যাবে নাকি শশী বাড়ি থেকে? হ্যাঁ চলুন। চলো চলো চলো। বলছিলাম কি, চড়ক শ্বশ্রুত ছেড়ে বিলিতি বিদ্যে ধরেছ শশী? হ্যাঁ, কেটে ছিঁড়ে গা ফুঁড়ে মরা মানুষ বাঁচাও, ব্যাপারটা কি বলো দেখি? হ্যাঁ, সত্যি সত্যি কিছু আছে নাকি তোমাদের চিকিৎসা শাস্ত্রে? আগে আছে বই কি পণ্ডিত মশাই, কারোর একার খেয়ালে তো আর ডাক্তারি শাস্ত্রটা হয়নি। হাজার হাজার বৈজ্ঞানিক সারা জীবন পরীক্ষা করে সব আবিষ্কার করেছেন, নইলে জগৎশুদ্ধ লোক কেন মানে বলুন তো? বলি, সূর্য বিজ্ঞান না জানা সব বৈজ্ঞানিক তো। আদি জ্ঞান যার নেই, পরবর্তী জ্ঞান সে পাবে কোথায় শশী? গাছের পাতার রস নিংড়ে ওষুধ করলো, তা গাছের পাতায় ওষুধের গুণ এলো কোত্থেকে? শশী, সূর্য বিজ্ঞান যে জানে সে শেকড় পাতা খোঁজে না, বুঝলে? সূর্য রশ্মিকে। শশী যাদবকে ভক্তি করে খুব, তাই মনে মনে রেগে গিয়ে সায় না দিলেও তর্ক সে করতে পারে না। আচ্ছা শোনো, কলকাতা থেকে আঙুর এনেছি, দুটি খেয়ে যাও। বাড়ির সামনে এসে যাদবের কথা মতো তার সঙ্গে ভেতরে যায় শশী। ডান দিকে বাড়ির ভাঙা অংশের স্তূপ, আর তার পিছনে সাহাদের 10 বছরের পরিত্যক্ত ভিটে। ভারী কাঠের তৈরি জীর্ণ দরজার পাল্লায় যাদব লাঠি ঠোকেন। ভেতর থেকে সাড়া পেয়ে পাগল দিদি দরজা খোলেন। ওই গো, কোথায় গেলে? এই দেখো কাকে। মুখে একটাও দাঁত নেই তার, তোবড়ানো গাল, পাকা চুলের পাগল দিদিকে যাদবের চেয়েও বুড়ো দেখায়। পিঠটাও পাগল দিদির একটু বেঁকে গিয়েছে, তবু শীর্ণ জরাগ্রস্ত দেহে ক্ষীণ প্রাণটুকু নিয়েই পাগল দিদি ফোকলা মুখে অনবরত হাসেন। শশীকে নিয়ে যাদব পণ্ডিত ঘরে ঢুকলে পাগল দিদি বললেন, তা হ্যাঁ গো, আজ ফিরলে কেন গা? হ্যাঁ, আরে চলে এলু। ও মা, শশীরে নিয়ে এসো সাথে। তা এসো এসো ভেতরে এসো। এই তো। আচ্ছা শোনো, কলকাতা থেকে আঙুর এনেছি, দুটি খেয়ে যাও শশী। বড় কর্তা বাড়ি ছিল না, জানতে না বুঝি ছোট কর্তা? হ্যাঁ পাগল দিদি, কি যে বলো। হাসলে হবে? দূরে শাড়িটি পরে চুলটি বেঁধে কোনে বউটি সেজে বসেছিলাম তোমার জন্য, বলি এলে না কেন গা? নির্ভেজাল গ্রাম্য এই রসিকতায় শশী শুধু হাসে, কি বলবে বোঝে না সে। ওদিকে আঙুরগুলো ব্যাগ থেকে বের করে যাদব দেখেন চাপ লেগে অর্ধেক ফল গলে গিয়েছে। এই দেখো, এই দেখেছো, আঙুরগুলো তো সব গেছে একেবারে। দেখো দেখো দাদা, বুড়ার বুদ্ধি দেখো, ব্যাগে করে ফল এনেছো কেন? আরে হাত কিসে আনবো? কেন গামছা খানা খুলে বেঁধে আনতে পারলেনি? তাই তো বড় ভুল হয়ে গেল গো। তো দেখি তো ব্যাগটা দেখি। আঙুরের রসে ব্যাগের মধ্যে জামা কাপড় গামছা সব ভিজে গেছে। তুই দেখো একটা কোনো ব্যবস্থা করো দেখি। বৃদ্ধ দম্পতি হাসতে থাকেন, মুখের চামড়া কুঞ্চিত হয়ে হাজার রেখার সৃষ্টি করে। আঙুর খেতে খেতে শশী পাগল দিদির মুখখানা নীরবে দেখতে থাকে। শুধু গুছানো সংসার পাগল দিদির, উপর করা বাসনগুলো সাজানো,
হাঁড়ি কলসির মুখগুলো ঢাকা, আম কাঠের সিন্দুকের গা ধুয়ে মুছে পরিষ্কার, পিলসুজে প্রদীপের শিখা উজ্জ্বল, ধূপের মৃদু গন্ধ ছেয়ে আছে ঘর জুড়ে। এ ঘরের আবহাওয়ার অমায়িক অন্তরঙ্গতা যেন নিঃশ্বাসে গ্রহণ করা যায়। বড় ভালো লাগে শশীর, এখানে এলেই তার মনটা যেন জুড়িয়ে যায়। এবার আসি হারুর কথায়। মতির বিয়ে নিয়ে হারুর বেশ উচ্চাশা ছিল। সে নিজে স্কুলে পড়েছিল, একসময় বড়লোক হয়েছিল, তারপর গরিব হয়ে পড়লেও মনটা হারুর বিশেষ বদলায়নি। গাওদিয়ের গোপ সমাজ পরিহাস করে তাকে ভদ্রলোক বলতো, যদিও নিতাই বহু চেষ্টা করেছিল তার ভাগ্নে সুদেবের সাথে মতির বিয়ে দেওয়ার। সুদেবের বাড়ি ঘর জমি জমা, এমনকি পেটে অল্প বাংলা ও ইংরেজি বিদ্যে থাকা সত্ত্বেও শুধু তার বয়স বেশি হওয়ায় হারু রাজি হয়নি। বাজিতপুরে মেয়ের জন্য ম্যাট্রিকুলেশন পাশ পাত্র দেখতে গিয়েই শেষ পর্যন্ত অকালে হারু স্বর্গে গেল। হারুর ছেলে পরাণ বাপের মতো চালাকও নয়, গোয়ারও নয়। গাওদিয়ের গোপ সমাজ সুদেবের সঙ্গে মতির বিয়ে দেবার জন্য আবার একটু ব্যস্ত হয়ে পড়ে। পরাণকে তারা অনেক কিছু বোঝায়, কিন্তু প্রস্তাবটা পরাণের পছন্দ হয় না। তবে অত লোকের কাছে স্পষ্ট না বলবার মতো মনের জোরও তার নেই। নিমরাজি হয়ে সে বলে বাড়ির সকলের আর শশীর মত থাকলে সে আপত্তি করবে না। মতির জ্বর কমে গেলেও এখনো প্রতি সপ্তাহে শশী তাকে একটা করে ইঞ্জেকশন দেয়। সকালে বাড়িতে যে কজন রোগী আসে তাদের ব্যবস্থা করে কালো ব্যাগটি হাতে করে সে যখন হারু ঘোষের বাড়ি যায় তখন হয়তো বেলা হয়েছে, সমস্ত উঠোন ভরে গিয়েছে রোদে। মতির ভয় পাওয়া শুকনো মুখ দেখে শশী হেসে বলে, কিরে এতবার দিলাম এখনো তোর ভয় গেল না মতি? তা বল কোন হাতে নিবি আজ? এই হাতে। হ্যাঁ দাঁড়া, আগে স্পিরিট দিয়ে ঘষে নি। আচ্ছা। ইস বড্ড নোংরা তুই মতি, দেখ কেমন নোংরা উঠছে। গায়ে সাবান দিতে পারিস না? বলছিলাম যে একটা পরামর্শ আছে ছোট বাবু। বলো। একটু দাওয়ায় এসে বসেন। বলো পরাণ। বলছি সবাই ওই সুদেব আছে না, সুদেবের সঙ্গে বলছে মতির বিয়ে দিতে। এবার আমি কি করব বলুন দেখি। বিষয়টা মতির বিয়ে সংক্রান্ত শুনে শশী জাঁকিয়ে বসে একটা বিড়ি ধরায়। ছেলের ইশারায় মোক্ষদাও সরে আসে কাছে, কিন্তু কুসুমকে দেখতে না পেয়ে শশী মনে মনে অবাক হয়। তার সাড়া পেয়ে কুসুম যে কলসি তুলে ঘাটে চলে গিয়েছিল শশী তা কেমন করে জানবে? পরাণের কথা শেষ হয়ে এলে কুসুম ভিজে কাপড়ে উঠোনের রোদে পায়ে দাগ এঁকে পুবের ঘরের ছায়ার মধ্যে ডুবে যায়। হায় 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 হায়, মাগিটা সব জ্বালিয়ে পুড়িয়ে দিলে গো। রান্নাঘরের পোড়া ডালের গন্ধে চারিদিক ভরে যাওয়ার পরেও ঘর থেকে সে আর বের হয় না। মোক্ষদা মতি সকলেই হৈ হৈ করে ওঠে। থাম তো দেখি কি হলো রে মতি? কিন্তু কুসুম নির্বিকার, হাসি মুখে বাইরে এসে শশীর সামনে দাঁড়িয়ে হাতটা বাড়িয়ে দিয়ে বলে, আমার জ্বর এলো নাকি? একটু দেখুন না ছোট বাবু, হাতটা একবার ধরে দেখুন। না জ্বর আসেনি গো, কিন্তু আমার মাথাটা যে বড় ধরেছে। কতক্ষণ ধরে জলে ডুবিয়েছ তুমি জানো, মাথার আর দোষ কি? আমার ঠিক জ্বর আসছে, আমি জানি। আমি গিয়ে শুলাম। জালো মতি, আজ তুই রাঁধবি যা। তা আপনি কি করতে বলেন ছোট বাবু? কুসুম ঘরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু শুয়ে থাকতেও পারে না। কিছুক্ষণ পরেই উঠে এসে পরাণকে এক ছিলিম তামাক দিয়ে পাশেই বসে পড়ে। সুদেবের সঙ্গে মতির বিয়েতে শশীর মত নেই শুনে বলে, সঙ্গে মতির বিয়েতে আমারও মত নেই। তা আপনিও যখন বলছেন এটা না করাই ভালো। কেন গো ছোট বাবু, সুদেবটা তোর কি এমন মন্দ? পুরুষ মানুষের আবার বয়স, আরে সতীন কাটা তো নেই, ঘরে পয়সা আছে লোকটার, আরে আমাদের মেয়ে সুখে থাকবে। কিন্তু হারু কাকার যে অমত ছিল সেটাও তো ভাবতে হবে বউ। তিনি স্বর্গে গেছেন। শোনো, সুদেব লোক ভালো নয়, এছাড়া মতির সঙ্গে সুদেবকে মানায়ও না। এখন দেখো তোমরা কি করবে, আমি উঠি আজকে। তা পিসিকে একবার দেখে যান ছোট বাবু, বুড়ি কাঁদতে নেগেছে। সত্যি তো, চলো 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 যাই। আসুন আসুন।
পিসিকে দেখে যাওয়ার কথা প্রায়ই শশীর মনে থাকে না। পিসির মৃত্যু এতটাই সুনিশ্চিত যে তার জন্য করার এখন আর কিছুই নেই। তাই কি শশী ভুলে যায় যে পিসি আজও বেঁচে আছে? বাঁচবার বড় স্বাদ পিসির। সে শশীকে বলে, ও বাবা শশী, বই দেখে দামি ওষুধ দিও বাবা। দামের জন্য ভেবো না, সেরে উঠি ওষুধের দাম তোমায় আমি মিটিয়ে দেব। ঠিক আছে, দেখছি তো আমি। আমার যা কিছু আছে সব সব তোমাকে দিয়ে যাব। তুমি ভালো করে আমার চিকিৎসাটা করো বাবা। ওদিকে যামিনী কবিরাজের বউ, শশী যাকে সেনদিদি বলে ডাকে, তিনি পড়েছেন জ্বরে। যামিনী বিখ্যাত কবিরাজ, কিন্তু তার বউ কখনো স্বামীর ওষুধ খান না। অসুখ হলে এতকাল তিনি বিনা চিকিৎসাতেই ভালো হয়েছেন। তবে এবার জ্বরে পড়ে শশীকে ডেকে আনতে লোক পাঠালেন। গোপাল তখন বাড়িতে ছিল। সেনদিদির খুব জ্বর গো বাবু, তোমাকে একবার দেখতে আসতে বলেছে। হ্যাঁ বলগে যাচ্ছে, যা। আচ্ছা যাই যাই। এই যে শোনো, তুমি তা বলে এক্ষুনি তাকে দেখতে ছোটো না, বুঝেছ? কেন যাব না কেন? কবে যে তোমার বুদ্ধি পাকবে সেটাই ভেবে পাই না শশী। যামিনী খুড়ো এত বড় কবরেজ, সে থাকতে তোমায় ডেকে পাঠানোর মানেটা বোঝো? আগে না। যুবতী স্ত্রী লোক, নানা রকম কুৎসাও শুনতে পাই। এসব কি বলছেন বাবা? এসব আপনার বানানো কথা বাবা। তোমার যে কি হয়েছে আজকাল বুঝতে পারি না শশী। তোমার ভালোর জন্য একটা কথা বললেও তুমি আজকাল তর্ক জুড়ে দাও। সংসারে মানুষকে ভেবেচিন্তে কত সাবধানে চলতে হয় সে জ্ঞান তোমার এখনো জন্মায়নি। তোমার এখন উঠতি পসারের সময়। এখনই একটা বদনাম রটে গেলে এও কি তোমায় বলে দিতে হবে? তুমি চিকিৎসার ভার নিলে লোকে বলা বলি করবে না? তুমি ছেলে মানুষ, যামিনী কবিরাজ থাকতে তোমার কেন এত মাথা ব্যথা বাপু? সবার বাড়িতেই মেয়ে ছেলে থাকে, এরপর আর কে ডাকবে তোমায়? আর তাছাড়া যামিনী খুড়োরও ইচ্ছে নয় যে তুমি ওদের বাড়ি যাও, বুঝেছ? শশী চুপ করে সবটা শোনে, জবাব দেয় না। শশীর নীরবতায় গোপাল খুশি হয়। উপযুক্ত বয়স্ক সন্তানকে বশ করার মতো জয় জগতে আর কিছু নেই। গোপাল আরো অনেক কথা বলার পর যখন হঠাৎ খেয়াল করল শশীর মুখের ভাব ক্রমশ কঠিন হচ্ছে, তখন আর কিছু বলা ভালো না মনে করে গোপাল থামল। কিন্তু খাওয়া দাওয়ার পর শশী যামিনী কবিরাজের বাড়ি গেল। শশীকে দেখে যামিনী কবিরাজ মোটেই খুশি হলেন না। সদর বাড়িতে তিনি তখন মুখে মুখে দুজন ছাত্রকে ওষুধের প্রস্তুত প্রণালী শেখাচ্ছিলেন। শশীকে দেখে চশমা খুলে যামিনী বললেন, কি মনে করে শশী? বস। সেনদিদির অসুখ শুনলাম ঠাকুরদা, তা ভাবলাম একবার দেখা করে যাই। অসুখ? কার কাছে শুনলে? তা জ্বর একটু হয়েছিল বটে কাল, নারে কুঞ্জ। আজ অসুখ কোথায়? তবে হয়তো অন্য কোনো কাজে ডেকেছেন, দেখি গিয়ে। কথাটা বলেই শশী আর দাঁড়ালো না, ভিতরে চলে গেল। সেনদিদি শুয়েছিলেন। আচ্ছন্ন অসুস্থ সেনদিদির গায়ের উজ্জ্বল রং লাল হয়ে অনন্তের রঙের সঙ্গে যেন মিশে গিয়েছে। সারা গায়ে আরো সব অস্পষ্ট চিহ্ন। শশীর মুখ শুকিয়ে গেল। শরতের গোড়ায় এ রোগ সেনদিদির হলো কি করে বুঝতে পারল না শশী। গাউদিয়া গ্রাম, কলকাতা শহরে, দেশে বিদেশে কোথাও যার মতো রূপসী শশী কখনো দেখেনি। শুধু রূপের জন্যই যিনি মিথ্যে কলঙ্ক কিনেছেন, তাকে কি রোগ ধরল? আস্তে আস্তে ডাকে শশী, সেনদিদি। কে? শশী, শশী তুমি এতদিনে এসেছো? হ্যাঁ, আমি যে মরতে বসেছি গো। কি অসুখ আমার করেছে আমি জানি না গো। সারাটা দিন জ্বরে অচৈতন্য হয়ে থাকি। আমার গায়ে কি ব্যথা, আর
সইতে পারি না আমি। আমি খবর পাইনি সেন দিদি। আর কাকে দিয়ে খবর পাঠাবো বলো? আমার কাছে কি আর কেউ আসে? সেন দিদি চোখ মেলতে পারেন না, চোখের কোণ দিয়ে তার জল গড়িয়ে পড়ে। শশী বিছানায় বসে সেন দিদির গায়ের তাপ পরীক্ষা করে। কি করবে ভেবে পায় না। যামিনী অসুখের কথা গোপন করার চেষ্টা করেছিলেন, কোনো চিকিৎসাও হয়তো হয়নি এতদিন। শশী ভাবে, যে রূপের জন্য পৃথিবীর লোক উন্মাদ, স্ত্রীর যে সৌন্দর্য মানুষ তপস্যা করে পায় না, যামিনী পেয়েও কি জন্য এই বিকৃত নিষ্ঠুর অবহেলা করেন তা। খানিক পরে যামিনী মুখ ভার করে ঘরে ঢুকে বলেন, এখনো তুমি বসে আছো শশী? আমি ভাবলাম তুমি বুঝি চলে গেছো। ঠাকুরদা বাইরে আসুন দেখি একবার, আপনার সঙ্গে কিছু কথা আছে। চলো। সেন দিদির অসুখ আপনি ধরতে পারেননি ঠাকুরদা? হাসির কথা বললে বটে শশী, 40 বছর কোবরেজি করছি, 3টে জেলায় যামিনী কোবরেজের নাম জানে না এমন লোক নেই। আর আমায় তুমি সুদচ্ছ রোগ ধরতে পারিনি? এক নজর তাকালেই বোঝা যায় ওর ম্যালেরিয়া হয়েছে। ম্যালেরিয়া নয় ঠাকুরদা, বসন্ত। হ্যাঁ, বসন্ত, শরৎকালে বসন্ত। আমি সেন দিদির চিকিৎসার ভার নিলাম ঠাকুরদা, আপনাকে কিছু করতে হবে না। ছি ছি ছি, আজ পর্যন্ত আপনি কিছুই করেননি? খায় নাকি আমার ওষুধ? মুখ কালো করে যামিনী যেন শশীর কাছে তার অভিমান প্রকাশ করেন। শশী ঘরে গিয়ে বসে। কি ভেবে যামিনীও ঘরের মধ্যে গিয়ে দাঁড়িয়ে থাকেন। শশী প্রাণ দিয়ে সেন দিদির চিকিৎসা ও সেবা আরম্ভ করে। অন্য রোগীরা তাকে ডেকেও পায় না। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলকে আজকাল শশী অবহেলা করে। হারু ঘোষের বাড়িও আর যায় না। কুসুম ভাবল শশী বুঝি রাগ করেছে। তালবনের তালপুকুরে পদ্ম তুলতে গিয়ে মতি আশা করে তার ছোটবাবু আজ নিশ্চয়ই আসবে, আর এলেই সে ছোটবাবুকে এক ডালা পদ্ম দেবে। মতি রানা পদ্ম ফুলের বিচি দিয়েই কুসুম তরকারি রান্না করে রাখে, কিন্তু শশী আসে না। কুসুমের মনে শশীর ওপর রাগও কমে না। ওদিকে সেন দিদির চিকিৎসা আরম্ভ করে এ বাড়িতে গোপালের এবং ও বাড়িতে যামিনীর উপদেশ, সমালোচনা ও বাধা দেবার বহরে শশী ক্রমশ বিপন্ন ও বিব্রত হয়ে পড়ে। তবু সেন দিদির চিকিৎসার ভার সে ছাড়ে না। সেন দিদিকে একদিন দেখতে গিয়ে যামিনীকে সে জিজ্ঞাসা করে, বড় গোল শিশির ওষুধটা কি হলো ঠাকুরদা? 3 দাগ ছিল না, খাইয়ে দিয়েছি। কি যে সব ওষুধ তোমার শশী, সব ওষুধে মদ নয় সিরাপের গন্ধ। খাইয়ে দিয়েছেন? গোল শিশির ওষুধটা আপনি খাইয়ে দিয়েছেন? তা দিলাম বই কি, ছটফট করছিল দেখে ভাবলাম তোমার রুগী, তোমার ওষুধ দিই খাইয়ে। না না, রোগী আমার নয় ঠাকুরদা, রোগী আমার নয়। আমি চললাম, আপনার যা খুশি তাই করুন। রেগে গিয়ে বেরিয়ে এসেও আবার ফিরে দাঁড়ায় শশী। সেন দিদির ভীরু কাতর চাউনি, একান্ত নির্ভরতার কথা মনে পড়ে যায় তার। ফিরে গিয়ে শশী বলে, ওটা যে গুটি বসাবার ওষুধ সেটা আপনি জানতেন না ঠাকুরদা? 7 দিন আগে তো আমি দিয়ে গেছিলাম। আমি কোবরেজ মানুষ, তোমাদের ওষুধের আমি কি জানবো ভাই? আমি তো কিছুই জানি না। তা জানেন না তো আমাকে না বলে ওষুধটা খাওয়ালেন কেন? আপনিই মারবেন ঠাকুরদা সেন দিদিকে। গুটি পাকছে আর আপনি এখন খাইয়ে দিলেন গুটি বসানোর ওষুধ। এমন আর কখনো করবেন না, মনে থাকে যেন। আমার একটা ওষুধ খাইয়ে দেবে শশী, তাড়াতাড়ি যাতে গুটি পাকে। খাইয়েছেন নাকি কিছু আপনার ওষুধ? না, আমার ওষুধ খায় না। তার মানে চেষ্টা করেছিলেন খাওয়াবার? যদি করেই থাকি, হ্যাঁ শশী, যদি করেই থাকি তাতে তোমার কি? তোমারও সব মদ আর সিরাপে আমি বিশ্বাস করি না বাবু। চিকিৎসা হচ্ছে, এই যদি তোমার বসন্তের চিকিৎসা হয়, পুঁতিপত্র খালে ভাসিয়ে ঘরের ছেলে ঘরে গিয়ে বসে যাওগে। তুমি আর এসো না এখানে। ঠাকুরদা, ঠাকুরদা, গোড়া থেকে আপনি যা সব কাণ্ড করছেন, পুলিশ ডাকলে আপনার 10 বছরের জেল হবে। কি কি করলাম আমি? চিকিৎসা হচ্ছে তোমার, আমি তো আমার একটা বড়িও খাওয়াইনি। এটা কি ঝগড়া করার সময়? ঝগড়া? কে করছে ঝগড়া বাবু? কে কে ও ঘরে শশী?
আসছি আসছি সেন দিদি, আসছি। কার সঙ্গে কথা কইছ গো? ও তোমাদের ঠাকুর দা বুঝি? হ্যাঁ, ওকে ওকে যেতে বলো শশী, ওকে ওকে যেতে বলো। ও যে আমাকে বিষ খাইয়ে মারবে। শশী শশী, আমি আমি বাঁচবো তো শশী? বাঁচবে বই কি সেন দিদি, আমি আছি তো। সেন দিদি খুশি হন, খানিকক্ষণ চুপ করে পড়ে থাকেন। একদিন সেন দিদির মাথার কাছে বসে সারা রাত জেগে ভোরবেলা বাড়ি ফেরার সময় শশীর সঙ্গে দেখা হয় মতির। মতি তখন বাড়ির সামনে শিউলি গাছটার তলায় ফুল কুড়োচ্ছিল। মতি যেন শশীর না যাওয়ার কারণটাই বুঝতে এসেছে, কিন্তু মুখে কিছু জিজ্ঞাসা করে না, সে শুধু তাকায়। শিউলি গাছটা ঝাঁকিয়ে ফুল ছড়িয়ে দিয়ে শশী জিজ্ঞাসা করল, মতি তুই কবে টিকে নিয়েছিলি বলতো? হ্যাঁ, টিকে কই টিকে নিনি তো। নিসনি কেন? না মানে টিকে নিতে কি হয়েছিল? দাঁড়া, আজ তোদের বাড়ি শুদ্ধ সকলকে টিকে দিয়ে আসবো। পাড়ায় বসন্ত হয়েছে, খবর রাখিস। টিকে নিলে কি হবে? মা শেতলার কৃপা হবার হলে হবেই গো ছোট বাবু, হবেই। ও কেউ ঠেকাতে পারবে না। তোর মাথা হবে। বউ বলে আপনি সাহেব মানুষ, ঠাকুর দেবতা মানেন না। সত্যি ছোট বাবু? না সত্যি নয়, আমি ঠাকুর দেবতা খুব মানি। জানেন, বউ আপনার নামে যা তা বলে। হ্যাঁ, কি বলে? কত কি বলে। তুইও তো বলিস মতি, পরাণের বউ হয়তো তোর কাছ থেকেই শিখে বলে। আমি আমি আপনার নামে বলি? আমি আমি যদি আপনার নামে কিছু বলে থাকি, আমার যেন ওলা উঠা হয়। হয় হয় হয়, 3 সত্যি করলাম। ভগবান, তুমি শুনো ভগবান। থাম থাম, তুই তো আচ্ছা রে মতি, সকালবেলা ফুল তুলতে তুলতে ওলা উঠার নাম করছিস। আমার যেন তাই হয়, তাই হয়, তাই হয়। ঠিক আছে, শেষের দিকে ছোটবাবু আমাকে কেমন করে যেন দেখছিল। আমাকে দেখতে দেখতে কি ভাবছিল ছোটবাবু, কে জানে। এমন গেও স্বভাব মতিটার, কিন্তু দেখতে গেও নয়। কুসুমের সঙ্গে আজকাল প্রায়ই ঝগড়া বাঁধে মতির। সকলের আড়ালে শশীর কথা তুলে কুসুম আজকাল মতির সঙ্গে প্রায়ই অন্যায় পরিহাস করে। সেদিনও কুসুম হঠাৎই মতিকে বলে, আহারে, শরীর খারাপ লাগছে নাকি মতি? তাই চুপ করে বসে রয়েছিস? আহা গো, 60 ছোট বাবুকে ডাকবো, পরীক্ষা করে ওষুধ দেবে। কেন লাগতে এলি বউ? তোর আমি কি করেছি? মা গো, চোখ ছলছল করছে দেখলে যে ছোট বাবুর বুক ফেটে যাবে। জমের অরুচি, তুই মর। জানিস লো মতি, রাতে তোর কথা ভেবে ছোট বাবুর ঘুম হয় না, বসে বসে মালা জপ করে, মতি মতি মতি। সুদেবের সঙ্গে তোর বিয়ে হয়ে গেলে ছোট বাবু তালপুকুরে ডুবে আত্মহত্যা করবে রে। তুই তালপুকুরে ডুবে মর, মরে শাকচুন্নি হয়ে থাক তুই। লজ্জা নেই তো? হ্যাঁ, এত বড় ধেড়ে মেয়ে তুই, লজ্জা নেই? পেটে ভাত জোটে না, গয়লার মুখ মেয়ে তুই। ছোট বাবুর তুলনায় তুই ছোট লোক ছাড়া আর কি? হ্যাঁ, অত তোর পাকামি কিসের শুনি? অমনি করিস বলি তো বিরক্ত হয়ে ছোট বাবু আর আসে না এখানে। খপ করে মতির হাতটা ধরে কুসুম। তারপর মুখের কাছে মুখ নিয়ে গিয়ে একদৃষ্টে তাকিয়ে কেটে কেটে কথাগুলো বলে। কুসুমের সঙ্গে কথায় সে পারে না, কুসুমের হাত দেয় কামড়ে। মতিকে তক্ষুনি ছেড়ে দিয়ে নিজের হাতখানা ঘুরিয়ে ফিরিয়ে মতির দাঁতের দাগগুলো দেখতে দেখতে কুসুম বলে, কামড়ালি? তুই কামড়ালি আমাকে? দাঁড়া দাঁড়া, তোর আমি কি করি দেখ একবার। তো লেগেছে দেখে। লেগেছে বউ? কামড়ে দিয়ে ন্যাকামি করতে এলেন উনি। কি করবি বউ, কি করবি তুই?
বুক দুরুদুরু করে মতির। ছোটবাবুকে যদি বলে দেয় বউ, ছোটবাবু হয়তো ভয়ানক রাগ করবে। সে তখন কি করবে? মতি দাওয়ায় এসে খুঁটি ধরে দাঁড়ায়, ভাবে বউ কি ভীষণ মেয়ে, ও ঠিক বলে দেবে। এবার কার্তিক মাসে পুজো। সেনদিদি সর্বাঙ্গে গুটিগুলি পেকে উঠতে উঠতে গ্রামের পুজোর উৎসব শুরু হয়ে গেল। গ্রামের জমিদার শীতলবাবুর বাড়িতে 3 দিন ধরে যাত্রা, পুতুল নাচ, বাজি পোড়ানো, সাতগা মেলা, পুজো এসব তো আছেই। গ্রামবাসী ঝিমনো জীবনে হঠাৎই আলোড়ন ওঠে। কেবল শশী এবার সেনদিদিকে নিয়ে বড় ব্যস্ত। যাত্রা আরম্ভ হয় সপ্তমীর রাত্রে। এবার বিনোদিনী অপেরা পার্টিকে যাত্রার বায়না দেওয়া হয়েছে। এদের আদি আস্তানা খাস কলকাতায়। কাল বিকেলে বিনোদিনী অপেরা পার্টি গ্রামে পৌঁছেও গেছে। অত বড় দল, সঙ্গে মস্ত বড় বড় অনেক কাঠের বাক্স দেখে গ্রামের লোক ভারী খুশি হয়েছে। দলের অধিকারী বিয়ে পরীক্ষায় ফেল হলেও তার দলে 2 জন বিয়ে পাশ অভিনেতা আছে শুনেই গ্রামের সকলে আরো উত্তেজিত হয়ে উঠেছে। সাতগার কাছারি বাড়িটা সাফ করে যাত্রাওয়ালাদের সেখানে থাকতে দেওয়া হয়েছিল। এই যাত্রার দলের সঙ্গেই এসেছে কুমুদ। সকালে উঠে সে শশীর সঙ্গে দেখা করতে এলো। তাকে দেখে শশী অবাক হয়ে বলল, আরে কুমুদ তুই? না রে, আমি কুমুদ নই, আমি প্রবীর। প্রবীর মানে? গ্রামে বিনোদিনী অপেরা পার্টি এসেছে, চারিদিকে হইচই পড়ে গেছে, তুই খবর পাসনি? তুই সেই যাত্রা দলের সঙ্গে এসেছিস কুমুদ? হ্যাঁ, তুই যাত্রা করিস? হ্যাঁ করি। কেন? না মানে প্রবীর সাজি, লক্ষণ সাজি, চন্দ্রকেতু সাজি, আরো কত কি সাজি, গলা ফাটিয়ে পাঠ বলি। শোন, 7টা মেডেল পেয়েছি রে, জানিস? ঘরে আয়, ঘরে বসে সব বলবি। চল। হ্যাঁ চল 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 চল। হ্যাঁ রে, কতকাল পর তোর সঙ্গে দেখা হলো বলতো? কতদিন পরে তুই এলি কুমুদ, কি আশ্চর্য, কি ভালো লাগছে। এতে আশ্চর্যের কি আছে? 3 বছর ধরে বাংলাদেশের কত গ্রামে ঘুরেছি তার ঠিক নেই। এবার তোদের গ্রামে এলাম। আচ্ছা, যাত্রার দলে ঢুকলি কেন? সে এক ইতিহাস শশী। বাড়ি থেকে দিলে খেদিয়ে নিলাম চাকরি, চাকরি থেকেও দিলে খেদিয়ে। অবশ্য একদিন অন্তর অফিস গেলে কি আর রাখবে বল। ঘুরতে ঘুরতে বহরমপুরের বিনোদিনী অপেরা পার্টির যাত্রা শুনে অধিকারীর সঙ্গে ভাব জমালাম। অধিকারী লোক ভালো রে শশী। পরীক্ষা করে 17 টাকা মাইনে দিয়ে দলে নিলে। 2-4টে সেনাপতির পাঠ করে গলা খুলল, বুঝলি। খুব আবেগ ভরে চেঁচাতে শিখলাম। 1 বছরের মধ্যে মেন অ্যাক্টর। 80 টাকা মাইনে দেয়, আর মাসে ওই 8টার বেশি পালা হলে পালা পিছু 5 টাকা করে বোনাস। দলে আমার কত খাতির জানিস? হ্যাঁ, গ্র্যান্ড সাকসেস, বুঝলি। কিন্তু তুই শেষে যাত্রা করবি, এ কথা তো ভাবতেও পারতাম না কুমুদ। আমিও কি ভাবতে পারতাম রে। আচ্ছা শোন, আজ তুই আমার এখানে খাবি ভাই, সারাদিন থাকবি। বেশ। কুমুদকে ভালো করে দেখতে দেখতে তার সঙ্গে কথা বলে শশী। সে দেখে কুমুদের মুখে আর সে জ্যোতি নেই, চুলে সেই অন্যমনস্ক বিদ্রোহ নেই। অত সকালেও কুমুদ কিছু প্রসাধন করে তবে তার সঙ্গে দেখা করতে এসেছে। মনে মনে শশী ভারী খুশি হয়। এতকাল পরে কুমুদের সঙ্গে দেখা হয়েছে বলে নয়, কুমুদের আর সেই অন্যমনস্ক সরল ঔদ্ধত্য নেই বলে। সংসারের আর সকলের চেয়ে সে নিজেকে আলাদা বা বড় মনে করতে ভুলে গিয়েছে বলে। চিরদিন কুমুদের কাছে নিজেকে শশীর ছোট মনে হয়েছে, তুচ্ছ মনে হয়েছে। এমনকি কুমুদের করা অন্যায়গুলো শুনলেও তার মনে হয়েছে এত সাহস, এত মনের জোর তার নেই কেন। কিন্তু আজ কুমুদের মৃদু অস্বস্তি এবং একেবারে যাত্রার দলে নামা দেখে শশী অনেকটা স্বস্তি বোধ করে। কুমুদ এতদিনে তার থেকে যেন অনেকটা নিচে নেমে গেছে। কুমুদ বলল, তোর ঘরখানা তো দেখছি বেশ সাজানো রে শশী। গ্রামে থেকে গেঁয়ো বনে যাসনি দেখছি। সত্যি বলছি, কতকাল ধরে কারোর বাড়ি ঢুকিনি জানিস শশী? 4 বছর। সে কি রে? এখানকার পারিবারিক আবহাওয়াটা না মুগ্ধ করে দিচ্ছে। আচ্ছা হ্যাঁ রে, তুই
বিয়ে করেছিস? না না। সে কি রে, তোর ঘর দেখে মনে হচ্ছিল বউ আছে। তা ঘরটা রোজ কে গুছোয় রে? বোন? ওই উঠোনে যাকে দেখলাম? আরে আরে ও বোন নয়, পিসির মেয়ের মেয়ে। তবে বোন একটা আছে, ছোট, গোছানোর বদলে বরং নোংরাই করে দিয়ে যায়। আমার খাটের তলাটা ওটা হলো ওর খেলার ঘর। তাকিয়ে দেখ না, পুতুলেরা সারি সারি করে ঘুমোচ্ছে সব। এইবার ঘুম ভাঙবে, খুকির আসবার সময় হলো। একটু চেষ্টা করে ভাব জমাস, দেখবি ভালো লাগবে। ভারী চালাক মেয়ে, খুব বুদ্ধি। ওকে আমি পড়াই তো, তাই জানি। চটপট শিখছে জানিস। সামনের বছর স্কুলে ভর্তি করে দেব। তবে দেব তো বলছি, পারবো কিনা ভগবানই জানেন। কেন? দেখ, বাবার এসব পছন্দ না, বুঝলি। বাবা ভাবেন লেখাপড়া শিখেই আমি অবাধ্য হয়েছি। মেয়ের বেলা কি আর অমন রিস্ক নেবেন? হয়তো বলবেন স্কুলে টুলে গিয়ে কোনো কাজ নেই, যা শেখানোর বাড়িতেই শেখাতে। বুঝিয়ে দিস, আজকাল মেয়েদের স্কুলে না দিলে চলে না। বাবাকে বোঝাবো আমি? আরে বাবা শেখেলে মানুষ রে। তাছাড়া ঘরকে গোছায় বলছিলি না, লোকের অভাব কি? শোনে হলো বাংলাদেশ, একজন রোজগার করে 10 জনে খায়। ঘর গোছাবার লোকের অভাব নেই রে। তবে নিজের ঘরটা আমি নিজেই গোছাই। বাবা বলিস কি? এই নে খইয়ের মোয়া আর চন্দ্রপুলি খা। আমি তৈরি হইনি, বুঝলি, বেরোতে হবে আবার। ঠিক আছে। গ্রামে পর্দা প্রথা শিথিল কেবল চেনা মানুষের জন্য। শশীর বাড়ির মেয়েরা সকালবেলা অন্তঃপুরেই পাক খায়। কুমুদ উৎসুক দৃষ্টিতে খোলা দরজা দিয়ে সেই প্রকাণ্ড সংসারের গতিবিধি যতটা পারে দেখছিল। খানিক পরে ছোট্ট একটা ছেলে এসে দরজাটা ভেজিয়ে দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই জামা গায়ে দিয়ে শশীও বেরোলো সেন দিদিকে দেখতে যাবার জন্য। কুমুদও বেরোলো। বাড়ির পিছনে তালবনের ওপাশে উঁচু মাটির টিলার দিকে চলতে চলতে তালপুকুরের ধারে পৌঁছে হঠাৎ কুমুদের মনে হলো কি একটা নরম জিনিসে যেন তার পা পড়েছে। চোখের পলকে হলুদ রঙের নরম জিনিসটার মুখ মাটি থেকে উঠে এসে তার হাঁটুর কাছটা কামড়ে ধরল। সাপে কামড়েছে। তার আর্তনাদ শুনে মতি, কুসুম বেরিয়ে এলো। মতি বলল, ও তো ঢোড়া সাপ, জলে থাকে, ওর বিষ নেই। না না, যদি সাপের কামড়ে মরে যাই, হাঁটুর উপরে রুমাল দিয়ে জোরে বেঁধে নেওয়াই ভালো। আচ্ছা, শশীকে একবার ডেকে আনো। খুকি দেখুক, যদি বিষ থাকে। চেনো তো শশীকে? তোমার পাড়াতেই থাকে, ডাক্তার। জালো খুকি, ছোট বাবুকে ডেকে আন। তা আপনি ছোট বাবুর কে হন? কেউ না, বন্ধু। ছোট বাবু আমাদের বলতে গেলে একরকম আপনার লোক, দুবেলাই আসেন। ও আচ্ছা আচ্ছা, ঢোড়া সাপের বিষ থাকে না কেন? ওমা, তা সব সাপের কি বিষ থাকে বাবু? ঢোড়া হলো জলের সাপ, আমার একবার কামড়েছিল। হয়তো ওই সাপটাই হবে। একদিন খুব ভোরে এই পুকুরে নিয়েছি। বেড়াতে বেড়াতে ছোট বাবু এসে পুকুর পাড়ে দাঁড়িয়ে গল্প করতে লাগলো। এমন সময় সাপটা কামড়ে দিল। তারপর ছোট বাবুকে বললাম, সাপে কামড়েছে ছোট বাবু। তারপর শুনে ছোট বাবুর মুখটা যা হয়েছিল। কেন, কি হয়েছিল? কি আবার, শুকিয়ে একেবারে ছাই বর্ণ হয়ে গেছিল। বাবা, সাপের কামড়েও তোমার কিছু হলো না? কথা বলতে শেখনি দেখছি তুমি। তা ভদ্রলোক তো, তুমি করে বলছো যে বড়। রেগে গিয়ে কুসুম ঘরে চলে গেল। সেদিন দুজনের কথা আর এগোলো না বিশেষ। এরপর দুপুরবেলাটা শশীর সঙ্গে গল্প করে কাটিয়ে সন্ধেতে পালা দেখতে যাবার অনুরোধ করে কুমুদ ফিরে গেছিল তার আস্তানায়। তালপুকুরের ধার হয়ে সাতগাঁর কাছারি বাড়ির আস্তানায় ফেরার পথে সে মতিকে দেখবে আশা করেছিল, কিন্তু যাত্রা শুনতে যাওয়ার আয়োজনে এত ব্যস্ত ছিল মতি যে তার পুকুরে আসার সময় ছিল না সেদিন। ওদিকে মোক্ষদাকে একখানা ফর্সা কাপড় পরতে দেখে পরাণ জিজ্ঞাসা করে, মা, তুমিও যাচ্ছ নাকি যাত্রা শুনতে? না রে বাবা, আমার আবার যাত্রা কি। তাহলে এই ফর্সা কাপড় পরে তুমি কোথায় যাচ্ছ? ওই যে সাঁতরাদের বাড়ি যাব। সাঁতরাদের বাড়ি? যদুর পিসি একবার ডেকেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। যাত্রা শুনতে যাওয়ার ইচ্ছে মোক্ষদার যথেষ্টই আছে, কিন্তু বাড়ির কেউ যে তাকে যেতে বলবে না তা মোক্ষদা জানে। তাই
সাঁতরাদের বুড়ি পিসির সঙ্গে যাত্রা দেখতে যাওয়াটা সে আগে থেকেই ঠিক করে রেখেছে। কুসুম হঠাৎ সামনে এসে পড়ে বলল, আহা, কাল যেও মা, কাল যেও। আমরা এখন বেরোবো আর তুমি চললে সাঁতরাদের বাড়ি। বাড়িতে তাহলে থাকবেটা কে? আমি তার কি জানি বাছা, আমি হলাম গিয়ে বুড়ো মানুষ, ওই সব ব্যাপারে আমাকে টানিস না তো। আমি আছি নিজে শতেক জ্বালায়। শোনো বাছা, তোমরা যাবে যাত্রা শুনতে, হ্যাঁ, তাই বাড়ির ব্যবস্থা না হয় তোমরাই করো। এই শোনো, জ্বালা সংসারে সবারই আছে, ঘরে বসে জ্বললেই হয়। এমন শয়তানি করা কেন? হ্যাঁ, আগেই জানতাম শেষকালে ফ্যাকরা বাঁধবে। আমার হচ্ছে পোড়া কপাল। বুড়ো বয়সে এত কাণ্ড করে যাত্রা শুনতে যেতে মুখ্যদার বোধহয় একটু লজ্জাই করে। ঠিক আছে, শেষ পর্যন্ত বাড়িতে থাকতে রাজি হয়ে সে গুম হয়ে বসে থাকে। এদিকে রান্না শেষ করে পরাণকে খাইয়ে মতির সঙ্গে নিজে কোন রকমে খেয়ে কুসুম হেসেল তুলে ফেলে। আজ আর পুকুরে যাওয়ার সময় নেই, তাই উঠানের এক কোণে ছাই ফেলা আম গাছের তলায় বসে বাসন কখানা কুসুম তাড়াতাড়ি মেজে নেয়। মতি বলে, আমি হাত লাগাইবো, শিগগির হয়ে যাবে। না, 1 মিনিটের কাজ তোমায় আর 10 মিনিটে করতে হবে না মা। না, কাপড় পরতেই তো তোমার 10 ঘন্টা। সব কাজ সেরে যাত্রা শুরুর আগেই সে মতিকে নিয়ে পৌঁছয়। সকলকে ঠেলে সেই যে সে চিকের কাছে প্রথম সারিতে একটা 10 ইঞ্চির ফাঁকের মধ্যে নিজেকে গুঁজে দিল, কেউ আর তাকে সেখান থেকে নড়াতে পারল না। যাত্রা শুরু হল। ছোট বাবু। হ্যাঁ, দেখেছি। 16 জন সখী এসে নৃত্য আরম্ভ করল। সখীরা নেচে গেলে প্রবেশ করেন জনা ও অগ্নিদেব। চমৎকৃত কেন চন্দ্রাননে সত্য যেই ক্ষত্রিয়। দ্বিতীয় দৃশ্যে প্রবীরকে দেখেই আসর মুগ্ধ হয়ে যায়। তার যেমন রাজপুত্রের মতো চেহারা, তেমনি চমৎকার গলা। অবাক হয়ে কুসুম বলে, এই যে সেই লোকটা, কি সুন্দর করছে বউ, মনে হচ্ছে যেন সত্যি যেন তোর সঙ্গেই করছে না। দেখ কি যে বলো, কেন আখি জল ঝরে অবিরল, কেন বিধু মুখে। রাত 3টে অবধি যাত্রা দেখে এসে ঘুম ভাঙতে পরদিন সকলেরই বেলা হয়। হয় না শুধু শশী আর পরাণের। যামিনী কবিরাজের বউয়ের অবস্থা খুবই খারাপ। সকালে উঠে স্নান করে শশী তার কাছে যায়, আর পরাণের আজ কবিঘা জমির ফসল ঘরে না তুললেই নয়। দুপুরে কুমুদ এলো শশীর বাড়িতে, কিন্তু গোপাল তাকে বাড়ির ভেতরে ঢুকতে না দিয়ে বাইরের ঘরে বসিয়ে রাখলো, কারণ গোপাল জেনেছে কুমুদ যাত্রা করে। একটু বসেই সেখান থেকে বেরিয়ে কুমুদ একা একাই তালপুকুরের ধারে যায়। সেখানে মতিকে দেখতে পায় সে। মতি কি একটা খুঁজছিল। যাত্রা দেখতে যাবার তাড়াহুড়োয় কাল মতি তার কানের একটা সোনার মাকড়ি হারিয়েছিল। কাল খেয়াল করেনি, আজ স্নানের সময় কানে হাত পড়তেই বুঝতে পেরে ভয়ে ভয়ে দুপুরবেলা সকলে ঘুমোলে চুপি চুপি সেটা খুঁজতে এসেছে। মাকড়ি মতি পেল না, কিন্তু পেল কুমুদকে। কুমুদ এ জগতের রক্ত মাংসের মানুষ নয়, সে রূপকথার রাজপুত্র, সে প্রবীর। তবে কুমুদ কিন্তু শশীর মতো নয়। শশীর কথা মতি সব জানে, সে কি খেতে ভালোবাসে সেটা পর্যন্ত। কুমুদ বলে, কি খুঁজছো খুকি? কাল একটা সোনার মাকড়ি হারিয়ে ফেলেছি তো, সেটাই খুঁজছি। বাড়িতে জানালে মেরে ফেলবে। মেরে ফেলবে? হ্যাঁ গো। বাড়িতে তোমাকে খুব মারে নাকি? না, মানে এমনি মারে না, দামি জিনিস হারালে মারে। আজ আপনি কি সাজবেন? রাবণ। হ্যাঁ, রাবণ? রাবণ তো দেখতে বিশ্রী। তবে লক্ষণ সাজবো। লক্ষণ? উর্মিলাকে সাজবে? কাল যে আপনার বউ সাজেছিল সে? আচ্ছা, ও তো বেটা ছেলে না? মতির সঙ্গে কুমুদও মাকড়ি খোঁজে। তালপুকুরের ভাঙাচোরা ঘাট থেকে তালবনের মাঝামাঝি পর্যন্ত পায়ে চলা পথের দুধারে তারা
ক্রমাগত খুঁজতে থাকে। বাড়ির কাছে পৌঁছে যাওয়ার ভয়ে মতি বলে, ওদিকে নেই, আমি ভালো করে খুঁজে দেখেছি। একবার দেখলে হতো না ভালো করে? ওদিকটা আমি পরে আবার দেখবো খন, এই দিকটাতে একটু দেখি যদি পাওয়া যায়। আর পাওয়া যাবে না মনে হয়। কেন? কোথায় পড়ে গেছে কে জানে, ও আর পাওয়া যাবে না। না পেলে তোমায় মারবে না? মারবে? কে মারবে? একজন কেউ নিশ্চয়ই মারবে। তবে তো মুশকিল। খুঁজি। আচ্ছা, তোমার আর একটা মাকড়ি কই দেখি কিরকম? এই এই যে এই যে আঁচলে বেঁধে রেখেছি, এই যে এই যে এই যে। ও, এ তো একেবারেই সাদা সিধে, যেন এক টুকরো চাঁদের কোলে এক রত্তি একটা তারা, তারার নিচে আবার চাঁদটা দোলে। শোনো, মাকড়ি হারিয়েছে কাউকে বলো না খুকি। কেন? কাল তোমাকে একটা মাকড়ি এনে দেব। এনে দেবেন? সে কি, কোথায় পাবেন? কেন, গায়ে তোমাদের গয়নার দোকান নেই? কিনে আনবেন? মাকড়িটা পকেটে ভরে কুমুদ চলে গেলে পুকুর ঘাটে বসে বসে মতির মনে হয় মাকড়ি কেনার আগে প্রবীর যেন তাকেই কিনে ফেলেছে। ধীর পায়ে মতি বাড়ি ফেরে। আজ তাদের যাত্রা শুনতে যাওয়া বারণ, কারণ পরাণ চায় না বাড়ির মেয়েরা পরপর দুদিন যাত্রা শুনতে যায়। কুসুম জিজ্ঞাসা করে পরাণকে, তুমি যাবে না নাকি নিজের বেলা অন্য নিয়ম? আমার সঙ্গে তুমি নিজের তুলনা করছো? তুমি কি ব্যাটার চালে নাকি? তুমি গেলে আমিও যাব। না, আমি যাব না। তুমি যাও না যাও, আমি কিন্তু যাব। চুলোই যাও তুমি। মুখে যাই বলুক, কুসুম কিন্তু সারাটা দুপুর ঘুমিয়েই কাটিয়ে দিল। যাত্রা শুনতে যাওয়ার কোনো উদ্যোগই নিল না, কারণ না যাওয়ার মধ্যেই রাগ ও অভিমান বেশি প্রকাশ পায়, জেদটাও তাতেই বজায় থাকে বেশি। কিন্তু সন্ধ্যার সময় বাজনার শব্দ শুনে অস্থির হয়ে উঠল মতি। প্রবীরাজ লক্ষণ সাজবে। 2 বছর আগে হলেও মতি একাই চলে যেতে পারত, কিন্তু 2 বছরের মধ্যে সে যে কি ভয়ানক বড় হয়ে গিয়েছে ভাবলেও মতি চমকে ওঠে। কিন্তু অমন করে বাজনা বাজতে থাকলে ঘরে টেকাও যে অসম্ভব। একসময় কুসুমকে সে বলে, এ বউ, যাত্রা নাই শুনি, ঠাকুর দেখে আসি, চল না বউ, চল না। মতি, হ্যাঁ এদিকে শোন, শুনে যা একবার। কি? তুই কি বলছিলি বল। ঠাকুর দেখতে যাব। ও, ঠাকুর দেখতে যাবি? আচ্ছা চল, তা যাচ্ছিস যখন একটু যাত্রাও শুনে আসবি অমনি। পরাণ এমন করে একরকম স্পষ্টই হার স্বীকার করে কুসুমের কাছে, কিন্তু কুসুম যেতে রাজি হয় না। মতি বলল, চল না বউ, অমন করিস কেন রে, চল না। গিয়ে বসবি কোথায় শুনি? সবার পিছনে বসে যাত্রা শোনার চেয়ে ঘরে শুয়ে ঘুমানো ঢের ভালো। বলছি কি, ছোট বাবুকে বললে? হ্যাঁ, তা ছোট বাবু কি করবে, জায়গা গড়িয়ে দেবে? না না, ছোট বাবুর বাড়ির সবাই বাবুদের বাড়ির মেয়েদের জায়গায় বসে, নেটের পর্দা টাঙানো থাকে। হ্যাঁ, এই মতি, তুই দেখিসনি? হ্যাঁ, বাবুদের বাড়িতে ছোট বাবুর কত খাতির। ছোট বাবুকে বললে তোদের ঠিক ওইখানে বসিয়ে দেবে। আমি যাব না। ওই দেখো, কুসুমকে আর কোনো মতেই টলানো গেল না। দামি গয়না, জবরজং লেস লাগানো জ্যাকেট গায়ে জমিদার বাড়ি আর শশীর বাড়ির মেয়েদের মাঝখানে গিয়ে বসলে দম আটকে যাবে কুসুমের। শেষ পর্যন্ত পরাণের সঙ্গে মতি একাই গেল, এবং শশী বাবুদের বাড়ির মেয়েদের সঙ্গে নেটের পর্দার আড়ালে মতির বসার ভালো ব্যবস্থা করে দিল। শীতলবাবু ও বিমলবাবু 2 ভাইয়েরই বাড়ির মেয়েরা গায়ে সিল্কের ব্লাউজ দেয়, বোম্বাই শাড়ি পরে ও পায়ে জুতাও দিয়ে থাকে। 2 ভাইয়ের পরিবারে নারীর সংখ্যাও অনেক। সংসারে যেখানে যত টাকা সেখানে তত নারী, সেখানে তত পাপ। মতি সংসারের এই নিয়ম জানত না। কাঁচা মেয়ে সে, ঘষা মাজা সাজগোজ করা মেয়েদের মাঝে পড়ে সে যেন দিশেহারা হয়েই তাদের হাঁ করে দেখছিল। বিমলবাবুর স্ত্রী বলল, আমার মুখে কি দেখছো বাছা? তোমার চশমা দেখছে মা। আচ্ছা, শশী ডাক্তার তোমার কে হয় গো? কেউ না। ও মা,
কেউ না? এই রাত্রে তুমি পরের সঙ্গে যাত্রা দেখতে এলে? পর কেন, দাদার সঙ্গে এসেছি তো। তোমার দাদাটা আবার কে? কাদের বাড়ির মেয়ে তুমি? আমি ঘোষ বাড়ির মেয়ে। আমার বাবা স্বর্গীয় হারান চন্দ্র ঘোষ। ও, তুমি ঘোষ বাড়ির মেয়ে? আচ্ছা। শীতলবাবুর ছেলের বউকে কথাগুলো কোনো মতে বলা শেষ করেই মতি চুপ করে গেল। বুকের ভেতরটা ধুকপুক করে তার। শীতলবাবুর এই ছেলের বউ গতবার ছেলে হওয়ার সময় বাজিতপুরের সিভিল সার্জন আসার আগে শশী ডাক্তারের হাতেই জীবন সমর্পণ করতে বাধ্য হয়েছিল। তবে সিভিল সার্জন কিছু করতে পারেন। ছেলেটা একরকম শশী ডাক্তারের দানই বলা যায়। তবে হারু ঘোষের মেয়েকে তাদের মধ্যে গুঁজে দেওয়ার স্পর্ধায় শশীর ওপর শীতলবাবু আর বিমলবাবুর পরিবারের মেয়েরা যথেষ্ট অসন্তুষ্ট হলেন। মতির কাছে যারা ছিলেন তারা বাড়ির মধ্যে যাওয়ার ছল করে উঠে চলে গেলেন এবং ফিরে এসে অন্য জায়গায় বসলেন। হাত পা ছড়িয়ে বসার সুযোগ পেয়েও মতির কিন্তু আরাম হলো না। অবহেলা অপমান বুঝতে না পারার মতো বোকা সে নয়। এদিকে শশী মাঝে মাঝে সাজঘরে যায়, কুমুদকে প্রশংসা করে বলে, কুমুদ বেশ হচ্ছে, বেশ হচ্ছে। ভালো হচ্ছে বলছিস? এই তুই কলকাতা থিয়েটারে গেলি না কেন রে? 14 বছর উপোস করতে হয়েছে ভাই। হ্যাঁ, তবু এখনো বৌদিকে রাবণের হাত থেকে উদ্ধার করতে পারিনি। অযোধ্যায় ফিরিয়ে নিয়ে গিয়ে দাদাকে রাজা করতে পারলেই বাঁচি। রাবণ বধ হতে বেশি দেরি নেই, সিনটা দেখিস। ও হ্যাঁ রে, তোদের গায়ে গয়নার দোকান আছে? গয়নার দোকান? দুটো স্যাকড়ার দোকান আছে, ফরমাস দিলে গয়না তৈরি করে দেয়। ছোটখাটো দু একটা গয়নাও হয়তো তৈরি করে রাখে, তবে দোকান করার মতন কিছু নয়। কেন রে, গয়না কিনবি নাকি তুই? কিনবো? আমি গয়না কিনবো কেন? শশী ভাবে, কুমুদ যা ছেলে, বাজিতপুরে বিনোদিনী অপেরা পার্টির সঙ্গে অভিনয় করার সময় সেখানকার কোনো গয়নার দোকানে সে কিছু ঘটিয়েছে কিনা খবর নিতে হবে। বাড়ি ফেরার আগে কুমুদকে তার ওখানে রাতের খাওয়ার নিমন্ত্রণ করে সে। তারপর পরাণকে বলে, মতিকে এবার বাড়ি নিয়ে যাও পরাণ, কত আর রাত জাগবে? যাবে কি কে জানে। কিরে মতি? মতি কিন্তু ডাকা মাত্র চলে আসে। আজ যাত্রা শুনতে তার ভালো লাগছিল না। হারু ঘোষ যেখানে বজ্রাঘাতে মরেছিল সেখানটা বিষাক্ত সাপের আস্তানা। হারু ঘোষের বাড়ির কাছে তালবনের সাপগুলোর বিষ নেই, কিন্তু তালবনের সব সাপই কি জলের সাপ, ঢোঁড়া সাপ? মতি তা জানে না। শেষ পর্যন্ত তাকে স্বীকার করতে হয় যে অন্য সাপে কামড়ালে হয়তো সে মরে যেত। কুমুদ নিজের হাতে তাকে মাকড়ি পরিয়ে দিয়েছে। ওর মধ্যে একটা নতুন ঝকঝকে, অন্যটা অনেক দিনের পুরনো মলিন। যে কেউ দেখলেই নতুনটা চিনতে পারবে। রাজপুত্র প্রবীর দুপুরবেলা তালপুকুরের ধারে নিজের হাতে তার কানে মাকড়ি পরিয়ে দিয়েছে শুনলে বাড়িতে তাকে আর আস্ত রাখবে না কেউ। কিন্তু কুমুদ তাকে বলল, বাড়ি যাওয়ার আগে কান থেকে দুটো মাকড়ি খুলে রাতে তেঁতুল মাখিয়ে রেখে দিয়ে সকালে সোডা দিয়ে মেজে নেবে, বুঝলে? কেন? তখন দুটি মাকড়িকেই মনে হবে মেজে ঘষে পরিষ্কার করা পুরনো মাকড়ি। আর বাড়িতে জিজ্ঞাসা করলে বলবে তেঁতুল আর সোডা দিয়ে সাফ করেছো, বুঝলে? কত বুদ্ধি! আচ্ছা আচ্ছা, অন্য সাপে কামড়ালে আমি কি মরে যেতাম? আমি মরে গেলে তুমি কি করতে? আমি কি করতাম কি জানি কি করতাম। আচ্ছা, এখন যদি আমি মরে যাই তুমি কি করবে? আমি তাহলে দূর, মরার কথা বলতে নেই। সত্যি কথাটা মতি কিছুতেই বলল না। তবে মতি কিন্তু মনে মনে সব জানে। সেদিন সাপের কামড়ে কুমুদ মরে গেলে সে যে কিছুই করতো না, মতি এটা জানে। সে আরো জানে যে কুমুদ শুনতে চায় সে মরে গেলে মতি একটুও কাঁদত কিনা, কিন্তু সে কিছুই বলে না, চুপ করে থাকে। মতি এসব কোথায় শিখলো কে জানে। হয়তো কথা বলতে, কাপড় পরতে, ভাত খেতে শেখার মতো এটাও নিজে থেকেই শিখে নিয়েছে সে। আসলে এসব কেউ শেখায় না। কুসুম মতিকে তার নিজের কথা, আত্মীয় স্বজনের কথা, তার গ্রামের কথা জিজ্ঞাসা করে। বাড়িতে কে কে আছে? মা, দাদা, বউ।
মতি আগ্রহের সঙ্গে সব প্রশ্নের জবাব দেয়। কখনো পাল্টা প্রশ্ন করে, কখনো বা নিজে থেকেই কুমুদকে অনেক অতিরিক্ত অবান্তর কথা বলে। তার সরল চাউনি একবারও কুটিল হয়ে ওঠে না। কুমুদ তার হাত ধরতে চাইলে তা দেওয়া উচিত কি অনুচিত তাও মতি আর ভাবে না। তার মনে হয় ওসব কুমুদ তার রাজপুত্র প্রবীর বুঝবে। তবে মতির বিশেষ লজ্জাও করে না, শুধু চোখ নিচু করে হঠাৎ সে যে একটু হাসে, ওটুকু করতে প্রকৃতি তাকে শিখিয়ে দিয়েছে। ওদিকে দুপুর আর শেষ হতে চায় না। তারা দুজনে উঠে আস্তে আস্তে টিলাটার দিকে চলতে থাকে। নিবিড় ছায়া ঘন হয়ে আসে। শুনলেন মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পুতুল নাচের ইতিকথার প্রথম পর্ব। কুমুদ কি আবারও বিনোদিনী অপেরার সঙ্গে বেরিয়ে পড়বে, নাকি রাজপুত্র প্রবীর ধরা দেবে বাস্তবে মতির কাছে? আর শশী, সেন দিদি, যামিনী কবিরাজ, কুসুমদের জীবন পিছনে ফেলে রেখে সে কি আবার ফিরে যাবে শহরে? শুনুন মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথার দ্বিতীয় পর্ব আগামী সপ্তাহে। আজকের প্রশ্ন, কুমুদের যাত্রা দলের নাম কি? গত সপ্তাহের বোঝা গল্পের প্রশ্ন ছিল সত্যেন্দ্রর তৃতীয় বউয়ের নাম কি ছিল? প্রথম 10 জন সঠিক উত্তরদাতা হলেন শুভ্রা পাল, সম্রাট দাস, কুণাল অধিকারী, মীরা পাল, মাম দে, রবীন্দ্র রায়, শ্রাবণী শেঠ, শম্পা মজুমদার, ইন্দ্রজিৎ ঘোষ, স্বপ্না মান্না। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।